আচ্ছা, আজকে আমরা ডাটাবেস নিয়ে আলোচনা শুরু করব। ডাটাবেস নিয়ে কাজ শুরু করব ইনিশিয়ালি। তো আমরা গত ক্লাসে সেশন নিয়ে আলোচনা করছি, কুকি নিয়ে আলোচনা করছি, লগ ইন কীভাবে কাজ করতে হয়। তো সেটা ছিল আসলে টেম্পোরারি, মানে হার্ড কোডে আমরা ডাটাবেস ছাড়া। আর ডাটাবেসই বা কী কী, ডাটাবেস কেন ইউজ করবো, ডাইনামিক ওয়েবসাইট আসলে কী কাজে লাগে, এই বিষয়গুলো যারা একবারই জানেন না তাদের জন্য একটু আলোচনা করি, তারপর আমরা রিয়েল লাইফে কাজ করব। আচ্ছা, ডাটাবেস মূলত আসলে কি? কোনো তথ্য রাখা নাকি? যেমন হচ্ছে আপনারা যেমন একটা ব্যাচে ভর্তি হয়েছেন, আপনাদের তথ্যগুলো আমাদের সিস্টেমে অ্যাড আছে। যখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি আপনাদের নাম, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, তাই আছে না? আপনারা চাইলে, তার মানে আপনার তথ্যগুলো ইনফরমেশন আরও সহজ করে বলি। এই যে আমরা ফেসবুকে প্রতিদিন পোস্ট করি, ইমেল আপলোড করি, এগুলো কি এক বছর আগের পোস্ট আমি আবার আমার টাইম লাইনে গেলে ফিল্টারিং করে দেখতে পারি না? তার মানে এই যে ইনফরমেশনগুলো কি কোথায় যায়, স্টোর হচ্ছে, তাই তো? তার এই ডাটা রাখার প্রসেসটার জন্য মূলত আসলে কি ডাটাবেস দরকার। এখন এই ডাটাবেস নিয়ে যখন আলোচনা করতে চাচ্ছি, তখন এই ডাটা যেমন পিএসপি, যেমন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এরকম পাইথন আছে, জাভা আছে, তাই আছে না? SP.NET আছে। তো ডাটাবেসেরও ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ। তো যেমন মাইস্কুল একটা ল্যাঙ্গুয়েজ, এরকম পপুলার ডাটাবেস, যেমন আমি একটু গুগলে সার্চ দিলাম, যে বললাম যে বেস্ট ডাটাবেস কোনটা। ডাটাবেস মিনস, ধরেন আপনি আরও একটু আমরা আলোচনা করি, কনসেপ্টটাকে বুঝি যে আসলে, তারপরে আমরা রিয়েল লাইফে কাজ করব। আপনি একটা কমার্স সাইট বানাবেন, আপনার এই সাইডে কী থাকবে, প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, তাই থাকবে না? বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের প্রাইসিং, এবং প্রাইসিংগুলো আপনি ব্যাকিং থেকে কী করবেন, প্রয়োজন আপনি ডিসকাউন্ট দিতে পারেন, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারেন। কাস্টমাররা কী করে, আপনার সাইডে আসবে, প্রোডাক্ট সার্চ করবে, প্রোডাক্টের ডিটেলস দেখবে, দেখার পর অ্যাড টু কার্ট করবে, তারপরে সে হচ্ছে পারচেস করলে তার একটা অর্ডার আপনার ব্যাকিংয়ে চলে আসবে, আপনি ব্যাকিংতে অর্ডার অ্যাপ্রুভ করতেছেন, তাই না? তার মানে এই যে প্রোডাক্টের ইনফরমেশন কোনটা রাখতে হচ্ছে, আপনারা এতদিন ডিজাইন করছেন, বাট ডাইনামিক ওয়েবসাইট যেমন একটা নিউজ সাইট বানাবে, প্রতিনিয়ত জব পোস্ট হচ্ছে না, মানে সরি পোস্ট হচ্ছে, নিউজ হচ্ছে, তো এই নিউজগুলো তো সেভ হচ্ছে, ডাটা রাখতে হচ্ছে। তো এই ডাটা রাখার জন্য আমার ডাটাবেস দরকার। একটা কোম্পানি ডাটাবেস যদি চিন্তা করেন, তাহলে কোম্পানি ডাটা একটা, আমি যেমন পিপলের একটা কোম্পানি যদি এখানে চিন্তা করি যে আমাদের এখানে এমপ্লয়ি আছে, তাই আছে না? বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারপরে এখানে বিভিন্ন স্টুডেন্ট আছে, টিচার আছে, তাদের তথ্যগুলো আমাদের জানা দরকার। কোন টিচারের কখন ক্লাস আছে, এগুলো ইনফরমেশন যদি না থাকে তাহলে কেমন হবে? তো এই তথ্যগুলো রাখার জন্য ডাটাবেস দরকার। তো ডাটাবেস নিয়ে যখনই কথা বলতেছি, তখন বিভিন্ন ধরনের ডাটাবেস মার্কেট আছে। যেমন আমি এখানে গুগলে সার্চ দিচ্ছি, বলছি বেস্ট ডাটাবেস 2014 অথবা যেটাই বলি। প্রথমে আসছে মঙ্গোডিবি, এরপরে দেখেন পোস্টগ্রেট এসকিউএল, রেডিস, মাইস্কেল, ওরাকল, তারপরে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, প্রত্যেকটাই পপুলার, কোনো না কোনো কাজেই আছে। তো এখান থেকে পিএসপির সাথে যেমন এটা নিয়েও কাজ করা যায়। রেডিসটা মূলত আসলে ক্যাশিং সার্ভার হিসেবে কাজ করে। তারপরে যে ক্যাসান্ড্রা, এটাও অনেক পপুলার, বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। তারপর এসকিউএল লাইট, খুবই লাইট ওয়েট একটা ডাটাবেস। মোঙ্গোডিবি যারা যে মানেজটাকে কাজ করে, এটা আবার নো এসকিউএল। তো যেসব ডাটাবেসের সাথে মানে মাইস্কুয়েল বলেন, যেটা এসকিউএল, এই যে এই কথাটা আছে না, স্কুইরি টাক্সার ল্যাঙ্গুয়েজ, মানে এসকিউএল জিনিসটা থাকলে এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস বলা হয় আমরা, বা স্কুইরি টাক্সার ল্যাঙ্গুয়েজ। এটার মূল কাজটা হচ্ছে টেবিলে ডাটা রাখা। যেমন হচ্ছে আপনি ইউজার ডাটা রাখবেন, ইউজার টেবিল। আমি যদি এরকম যাই, জাস্ট আসলে কি থাকে, ধরেন আপনার কাছে 500 ইউজারের তথ্য দরকার, তাহলে আপনি আলটিমেটলি তো টেবিলে ডাটা রাখবেন নাকি? টেবিলের মধ্যে আমি যেমন হচ্ছে ইউজার তথ্য রাখতে, ধর এখানে আসলাম, টেবিলের মধ্যে তথ্য রাখতে। এখন ডাটাবেস মানে এসকিউএল মানে টেবিলের মধ্যে তথ্য থাকে। একটা টেবিল ভিতরে, এই যে এরকম টেবিলের ভিতরে অনেক ইউজারের তথ্য থাকবে এখানে, এবং এটা এই এখানে যা দেখতেছে ব্যাকএন্ডও এইভাবেই থাকতেছে, মানে ডাটাটা টেবিল আকারেই থাকে, টেবিলের মধ্যে কলাম আর রো হিসাবে থাকে। এটা হচ্ছে মূল কনসেপ্ট, এতটুকু বুঝলেই হবে। এরপর আমরা আসলে কীভাবে কাজ করে যেটা বুঝবো। তারপরে মূল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের এইটা। তো এখন এই যে পপুলার ডাটাবেস থেকে সার্চ দিলাম, এরকম অনেক আর্টিকেল পাওয়া যায়, একটু দেখবেন। দেখেন প্রথমে আছে ওরাকল। ব্যাঙ্কিং সাইটে যতগুলো ব্যাঙ্কিং দেখেন, ব্যাংকের সবাই কিন্তু বড় বড় অ্যাপ্লিকেশন ওরাকলে করা, খুব সিকিউরিটির জন্য ওরাকল ডাটাবেস ইউজ করে। মাইস্কুলটা কিন্তু অনেক পপুলার, এবং মাইস্কুলটা কিন্তু ওরাকল কর্পোরেশনই তৈরি করে একটা ডাটাবেস। এটার ওপেন সোর্স প্লাস আবার এটা কি এন্টারপ্রাইজ লেভেলেও সাপোর্ট আছে। এই দেখেন এখানে ওয়ার্ল্ডের মধ্যে স্টাক ওভারফ্লো সার্ভারটা দেখেন, টপ লেভেলে কিন্তু মাইস্কুলই আছে। তারপরে আছে পোস্টগ্রেট এসকিউএল। তো একটা শিখলে, মূল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল সার্ভার, হ্যাঁ। এসকিউএল শিখলে আপনি এটাও পারবেন, এটাও পারবেন। মাইক্রোসফট এসকিউএল সার্ভার আছে, এসকিউএল লাইট আছে। মঙ্গোডিবির পপুলারিটি অনেক বাড়তেছে আসতে, যারা মানুষটাকে ডেভেলপ করতেছে তারা। বাট মঙ্গোডিবি কিন্তু এই নর্মালি ডাটাবেসের মতো না, ওইটা ওই ফাইল রাখে হচ্ছে টেক্সট আকারে, কমা সেপারেট ভ্যালু দিয়ে রাখে। আর এটা ডাটা রাখে তথ্য। যেমন আমি জাস্ট সিম্পল একটু কনসেপ্ট দিই। ইউজার ডট এইচটিএমএল আমি তথ্যটা যদি রাখি, ধরেন এখানে একটা এইচটিএমএল নিলাম, আমরা তো এটা পারি। তখন একটা ইউজারের তথ্য রাখবেন, ইউজার টেবিল, ইউজার
টেবিল। তো টেবিলের মধ্যে কী থাকে বলেন তো? টেবিল এটা তো নর্মালি শিখেছি না? আইডি থাকবে, নেম থাকবে, যা যা দরকার আর কি, আমি জাস্ট একটু সাজায় দিলাম, এরকম থাকলো। এরপরে টেবিলের ভিতরে এরকম কিছু তথ্য থাকতেছে। তো এই তথ্যগুলো এরকম হাজার হাজার ইউজার হতেই পারে, বাট আমি আপাতত আমার টেবিলে কয়টা তথ্য আছে, 3 জন ইউজার আছে, তাই আছে না? এটা তো নর্মাল এইচটিএমএল। এই তথ্যগুলো আমি যখন ভিউতে যাচ্ছি, এটা তো আমার এইভাবে দেখাচ্ছে, যখন এটাকে আমি লাইভে যাব এখান থেকে, নর্মালি এটা একটা টেবিল, যদি যাই সার্ভার রান্নার তো সময় নিচ্ছে, যাব। আচ্ছা কি আমরা এই ফাইল রাখছি আজকে এখানে, কোথায় রাখছি, আসছে এই তো, মানে এটা হচ্ছে আপনার টেবিল। টেবিলের মধ্যে কি আছে, এরকম ইউজার বাড়বে, কলাম আছে। আচ্ছা টেবিলে কোনো বর্ডার টর্ডার আমরা কিছু বলি নাই, নর্মাল টেবিল রাখছি। তাহলে এখানে বর্ডার 1, একটা HTML শিখেছিলাম, আরেকটা শিখেছিলাম সেল প্যাডিং নাকি, CLL প্যাডিং 10। তাহলে আপনার টেবিল, এই হচ্ছে আপনার টেবিল। তার মানে ইউজার বাড়বে, টেবিলে কি রো বাড়বে, ইউজার বাড়বে, রো বাড়বে। তাহলে এখানে টেবিল আর কলাম আর রো ছাড়া তো কিছু নাই। তো মাইস্কুল ডাটাবেজও এরকমই, তথ্যগুলো এইভাবে টেবিলে থাকে। এখন এখান থেকে ডাটা, এর ভিতর ডাটা অ্যাড করতে হবে, ডাটা উঠাই নিয়ে আসতে হবে, প্রয়োজন আমি আপডেট করতে পারবো, প্রয়োজনে কী করতে পারবো, ডিলিট করতে পারবো। এই কাজটা করার জন্য আমাকে পিএসপির মাধ্যম হয়ে মাইস্কুল ডাটা নিয়ে আসতে হবে। মূল কনসেপ্টটা এইটাই। আর যদি নর্মালি আপনি মঙ্গোডিবিতে যারা কাজ করেন, মঙ্গোডিবিতে এই তথ্যগুলো যেমন নেম, ইমেল এইভাবে রাখতে পারেন, তারা রাখে যে একটু অন্যভাবে। যেমন হচ্ছে আইডি, ধর আইডি 1 কনসেপ্ট আছে আর কি, 2 এইভাবে তথ্য তারা মানে কমা সেপারেট ভ্যালু হিসেবে রাখে আর কি। তো সেটা আলাদা কনসেপ্ট। যত আমরা মাইস্কুল শিখতেছি, মাইস্কুলে আসি। তো এখন মাইস্কুলের ফিচার কী কী, মাইস্কুল কেন শিখবো সেটা বললাম। যে মাইস্কুল নিয়ে আলোচনা যদি করতে চাই, যে এটা হলো ওপেন সোর্স, মানে হচ্ছে এটা এন্টারপ্রাইজ লেভেলও আছে, বাট হচ্ছে ফ্রিতে যা করা যায় এনাফ। তো রিলেশনাল ডাটাবেস, এখন রিলেশনাল ডাটাবেস বললে কী বোঝায়, এখন সেটা আবার বোঝা উচিত। রিলেশনাল ডাটাবেস একটু কনসেপ্ট বুঝি, তারপরে আমরা প্র্যাকটিক্যাল। রিলেশনাল ডাটাবেস আমরা জাস্ট একটু ছবি দেখি। রিলেশনাল ডাটাবেসের কনসেপ্ট যদি এটা হয়, যেমন এখানে এটাকে আমি একটু ওপেন করি, সিম্পল যদি চিন্তা করেন, এখানে এরকম অনেক বড় বড় ইমেজ দেখবেন, কার সাথে কার রিলেশন। এখন যেটা এটা প্রথমে দেখতে লাগলে আপনার কাছে অনেক কঠিন মনে হবে, না জানি কী করছে এখানে, কার সাথে কী সম্পর্ক, কেমনে করছে। রিলেশনাল ডাটাবেসের কনসেপ্ট হচ্ছে, ধরেন আপনার ই কমার্স সাইডে আপনার যে প্রোডাক্টে বানান, অ্যাডমিনিতে কী থাকবে, ক্যাটাগরি অ্যাড করবে না, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট হয়, ব্র্যান্ডের প্রোডাক্ট হয় না। তার মানে একটা ব্র্যান্ডের কি মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে। আমি বললাম যে আমার সিস্টেমে স্যামসাংয়ের কতগুলো ফোন আছে, তুমি সব উঠাই নিয়ে আসো। তার মানে এই ফোনটা প্রোডাক্টের সাথে কি সম্পর্কযুক্ত না, সম্পর্কিত নাকি? আবার যখন ফোন নিতে কাস্টমার কী করতেছে, কাস্টমারের একটা নিজস্ব কাস্টমার ইউজার রেজিস্ট্রেশন করবে না। তো কাস্টমার ধর প্রোডাক্ট অ্যাড করলো, তাহলে কাস্টমার কোন প্রোডাক্ট অর্ডার করছে সেটা আমাকে রাখতে হবে না? তাহলে কাস্টমারের আইডি এবং প্রোডাক্ট আইডিটা কি অর্ডার টেবিলে যা পড়তেছে, যে এই কাস্টমার এই প্রোডাক্ট অর্ডার করছে, তাহলে তো আমি বুঝতে পারবো। এই যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের এই যে রিলেশনাল, এই রিলেশনটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস, মানে একটার সাথে আরেকটা এভাবে আমরা জয়েন করি আর কি। হ্যাঁ, তো এই রিলেশন বলে পরবর্তীতে এটা জয়েন করে নিয়ে আসা যায়। এগুলো আস্তে আস্তে আসবে কনসেপ্টটা। তো এই জন্য বললাম যে এসকিউএল যে কটা আছে প্রত্যেকটাই হচ্ছে রিলেশনাল ডাটাবেস। এখানে সেটাই বলছি, মাইস্কুল হচ্ছে রিলেশনাল ডাটাবেস। কনসেপ্টটা হচ্ছে একটা টেবিল সাথে আরেকটা। এতে এটা সুইডিশ কোম্পানি 1995 সালে মূলত আসলে এটা প্রথমে তৈরি করে, ওরাকল কর্পোরেশন, যেটা বর্তমানে মালিকাধীন। তো এটার বৈশিষ্ট্য কি, টেবিল আকারে ডাটা সংরক্ষণ করে, এই যে একটু আগে বললাম টেবিলে ডাটা সংরক্ষণ করে, রিলেশনাল ডাটাবেস মডেল ফলো করে, রিলেশনাল ডাটাবেস মডেল ফলো করে। এটা এসকিউএল স্ট্রাকচারাল কুয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডাটা ম্যানিপুলেশন, মানে মূল কাজটাই হচ্ছে এসকিউএল একটা ল্যাঙ্গুয়েজ, এটার মাধ্যমে তো ডাটাবেসের সাথে ডাটা এদিকে খেয়াল করেন, পরে দেখেন কম্পিউটার। এটা সুবিধা কি, এগুলো এই ফাইলগুলো আমি পরে দিয়ে দেবো আপনাদের, মানে সহজ, এখানে নিয়ম টিয়ম দেওয়া আছে, বাংলাতে বলা আছে। তো চলেন আমরা মূল কাজটা হচ্ছে, সুবিধা তো আলোচনা করলাম যে বিনামূল্যে ব্যবহার করা যায়, অনেক বিশাল কমিউনিটি সাপোর্ট আছে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সাপোর্ট করে, শুধু পিএসপির সাথে না, অন্য ল্যাঙ্গুয়েজও ইচ্ছা করলে এটা ইউজ করতে পারে। ভ্যালু ডকুমেন্টেশন রয়েছে, আচ্ছা ভালো ডকুমেন্টেশন রয়েছে, সরি। অসুবিধা এখানে হচ্ছে বড় ডাটাবেসের ক্ষেত্রে ব্যাকআপ নেওয়াটা জটিল। যখন দেখা যাচ্ছে আপনি
লাখ লাখ ডাটা পড়ছে একটা সিস্টেমে, তাহলে ফেসবুকে চিন্তা করেন কত বিলিয়ন বা ট্রিলিয়ন ডাটা বানায় তাদের হচ্ছে ইউজার পুরো সিস্টেমে, কিন্তু সিস্টেম কখনো কিন্তু দেখবেন যে ওদের হ্যাং হয় না, আমি স্মুথলি ইউজ করতেছি একসাথে লাখ লাখ ইউজার, তো ওদের তাহলে এই যে ওয়ার্ল্ডে এত ইউজারের ডাটা রাখছে তো কোথায় না কোথায়, এবং তাদের ডাটাটা ক্লাস্টার করা থাকে, মানে এক সার্ভারে না, তো বিভিন্ন সার্ভার সরানো থাকে, এবং এক দেশে সার্ভার না, বিভিন্ন দেশে তাদের কি আছে সার্ভার আছে, এবং একটা সার্ভারের সাথে একটা সিনক্রোনাইজিং করা আছে তাদের সিস্টেমে। তো এটা যারা ওই যে ডেভঅপস বলেন বা ডাটাবেজ ইঞ্জিনিয়ার আছে বড় বড়, ডাটাবেজ ইঞ্জিনিয়ার একটা রোলই আছে আলাদা, তাদের কাজ হচ্ছে ডাটাবেজ আর্কিটেকচার নিয়ে ভাবা একটা অ্যাপ্লিকেশনের, যেমন বিল্ডিং করার আগে যদি প্ল্যানিং না থাকে যে আমার ধরেন এটা 10 তলা বিল্ডিং হবে, হ্যাঁ, এখন বেসমেন্টে যদি আমি ওই হিসাবে কলাম আর পিলারের যদি সাইজ না করি, তাহলে বিল্ডিং কী করবে, টপ করে কয়দিন পরে শেষ করে যাবে না। তো একটা অ্যাপ্লিকেশন যখন আপনি বানাবেন, আপনার অ্যাপ্লিকেশনে কী ধরনের ডাটা থাকবে, কী পরিমাণ ডাটা আসতে পারে, কোনটা টেবিলের সাথে কোন টেবিলে জয়েন হবে, এইটা যদি মানে বেসিক কনসেপ্টটা যদি ছোটো ছোটো অ্যাপ্লিকেশন করতে করতে শিখবেন, যদি না থাকে তাহলে কী হবে, একটা টাইমে যায় দেখবেন যে ডাটা যখন বেশি হয়েছে সাইজ স্লো হয়ে গেছে আর যান চলে না। এগুলো আস্তে আস্তে জানতে হবে, সেটাই বললাম যে, তো আমরা এখানে কোড আছে, কোডে একটু পরে যাচ্ছি, তারপরে এটার বৈশিষ্ট্য এখানে আরও আলোচনা আছে। রিলেশনাল ডাটাবেস, এসকিউএল মানে মূল বিষয় হচ্ছে স্ট্রাকচারাল কুইরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, মাল্টি ইউজার সাপোর্ট, তারপর পারফরমেন্স ভালো, স্কেলেবিলিটি ভালো, তারপর সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নাই। এটা কখন ব্যবহার করে, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে পারফেক্ট, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো অথবা লারাভেলের সাথে ইউজ করতেছি আমরা, কোডিনেটর ইউজ করতেছি। ব্যাক ইন ডেভেলপমেন্টে, ব্যাক ইন্ডে যেমন আমরা যত পিএসপি শিখছি এটার সাথে খুব ভালোভাবে কাজ করা হয়, ডাটা অ্যানালাইসিস, এই বিষয়গুলো এখানে আছে, আলোচনা আছে আপনারা। তো এখন আমরা সরাসরি হচ্ছে ডাটাবেজে চলে যাব। তো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন যে এসকিউএল মূল ল্যাঙ্গুয়েজ কিন্তু এরিয়া কুইরি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। এখন এখান থেকে ডাটা কীভাবে আনতে হয়, কীভাবে পাঠাইতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, মূল বিষয় হচ্ছে 4টা জিনিস যদি কনসেপ্ট বুঝেন, এরপরে বাকিগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। তো চলেন আমরা যেমন এই যে এরকম একটা টেবিল দেখলাম, এই টেবিলে ডাটা কিন্তু নিয়ে আসছে, টেবিল থেকে ডাটা এনে দেখাচ্ছে এখানে। ওকে, তাহলে আমরা ডাটাবেজে যাই। তো ডাটাবেজ আমাদের এই যে লারাগন সফটওয়্যার আমরা যখন ইনস্টল দিছি না, এটার সাথে অলরেডি মাইস্কুয়েল ডাটাবেজ এখানে সেট আপ করাই আছে। আপনারা যদি একটু এখানে আসেন, এই যে সার্ভিসে দেখেন এখানে মাইস্কুয়েল ইনস্টল করা আছে, এটার সাথে মাইস্কুয়েল অলরেডি আছে। আচ্ছা, এই জন্য আমার সার্ভার রান করার সাথে সাথে এটা এখন এই মাইস্কুয়েল তো ব্যাক ইন এর একটা ল্যাঙ্গুয়েজ কাজ করতেছে, বাট এটার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে যেটাকে বলা হয় গুই মোড, মানে ডাটাবেসটা আমি কমান্ড দিয়েও কাজ করা যায়। মানে আমার এখানে আমি যদি আমার টার্মিনালে আসি, যেমন হচ্ছে ডাটাবেস মাইস্কুয়েল, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে পি, ইন্টার দিলাম, এই দেখেন মাইস্কুয়েল ঢুকছে, শো ডাটাবেস। আচ্ছা, এই কমান্ডে কাজ করবে না, তো আমি ডাটাবেসে কিন্তু এখন ধরতে পারছি। এখন এই যে কাজগুলো আমি যদি ইনসার্ট আপডেটের কাজ, হ্যাঁ, দেখতে চাই, তাহলে মেন সমস্যা হচ্ছে এই কমান্ড দিয়ে তো আমি আসলে আমাদের জন্য ফ্রেশারদের জন্য কঠিন না, কমান্ড লিখে লিখে ডাটা ইনসার্ট করা, টেবিল চেক করা আছে কি নাই, এটা তো ডিফিকাল্ট আপনাদের জন্য। হ্যাঁ, যারা এক্সপার্ট তারা অনেক সার্ভার আছে, আপনাকে এরকম গুইমুট দিবে না, মানে আপনাকে সব টার্মিনালেই করতে হবে, ডাটা ঢুকতে হয়, টেবিল বানাইতে হয়, টেবিলে ডাটা মানে দেখতে চেক করা যায়, সব কিছুই আপনাকে কমান্ডে করতে হবে। অনেক সার্ভার আছে, আপনাকে ওই গুইমুটটা দিবে না। তো আমাদের এই লারাগনের সাথে আমি যখন ইনস্টল দিছিলাম আপনাদের এখানে বলছিলাম যে এই ডাটাবেজে ক্লিক করলে এই যে এরকম এটা থাকে না, এটার সাথে যেটা ছিল সেটা হচ্ছে হেইদি স্কুল। এখানে যদি আসেন, এই যে মাই স্কুলে এখানে এই যে এইটা ইনস্টল করা ছিল, এই যে এইটা, এইটাও ওপেন সোর্স এটা, বাট এটার থেকে সহজ হচ্ছে যে এইটার ইন্টারফেসটা, ডাটাবেজে ঢুকতে গেলে এই হচ্ছে ইন্টারফেস। এখন এটা আপনাদের জন্য একটু কঠিন হবে, বাট ফ্যাসিলিটি অনেক আছে এটাতে। হ্যাঁ, তো যেমন এই যে একটু আগে বললাম যে শো ডাটাবেজে এইভাবে কমান্ড দিতে হবে, তো এখন এই কমান্ড লিখে লিখে তো আপনাদের অভ্যস্ত না, মানে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্যে এই পিএসপি মাইডমিনের আমরা এই সফটওয়্যারটা ইউজ করবো, যেটা আমাদের এই লারাগন সফটওয়্যার আমি দেখাইছিলাম কিন্তু ইনস্টল টাইমে, যে এই ডাটাবেজের জন্য এই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটাকে সংক্ষেপে বলে গুই মোড। হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো আমি আমার ডাটাবেজে ঢুকতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়, তো লোকাল সার্ভারে ইউজার নেম রুট থাকে, পাসওয়ার্ড এমটি থাকে, বাট রিয়েল সার্ভারেও আপনি এরকমই পাবেন, সি প্যানেলে যে ডাটাবেস সার্ভার হবে না, এইটার ভিউটা এরকমই, পিএসপি মাইডমিন ইউজ করে সবাই। আরও অনেক টুলস আছে, মানে গুই মোডের জন্য অনেক টিউবিল আছে, সেটা সমস্যা না। তাই আমি যদি এখানে ঢুকি, জাস্ট ইউজার নেম দিলাম রুট, পাসওয়ার্ড লাগবে না, তাহলে আমার ডাটা, এই হচ্ছে ডাটাবেজের ইন্টারফেস, ডাটাবেস সফটওয়্যার ইন্টারফেস। এটা হচ্ছে আপনি দেখে দেখে কাজ করবেন।
আর এই কাজগুলো টার্মিনালেও করা যায়, বাট অ্যাজ এ ফ্রেশার হিসেবে টার্মিনাল অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, টার্মিনাল যেহেতু আপনারা নিয়ে কাজ করেন নাই। তো এই হচ্ছে ইন্টারফেস, এবং সি প্যানেলে এরকমই থাকে। এখন এই জায়গাতে আমাদের কি বানাইতে হবে, ডাটাবেস। ধরুন আমরা কোনো ইউজারের তথ্য রাখবো, ধরুন আপনার 10 জন স্টুডেন্ট আছে, সবার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেস থাকতে হবে, যাতে আমি এখানে, অথবা কেউ আমার সাইটে কি রেজিস্ট্রেশন করতে পারে, সেই ডাটা আমি যাতে দেখতে পারি। হ্যাঁ, অথবা কালকে যে লগ ইন নিয়ে কাজ করলেন, কে রেজিস্ট্রেশন করছে সে আবার যাতে লগ ইন করতে পারে। হ্যাঁ, তাহলে এই জায়গায় কী করতে হবে, প্রথমে দেখেন একটু মেনুটা আমি একটু আলোচনা করে আমরা রিয়েল লাইফে চলে যাব। ডাটাবেস, এরপরে আছে কি এসকিউএল, স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্ট। মানে আপনি চাইলে আপনার ডাটাবেসে মাল্টিপল ইউজার অ্যাড করতে পারেন। বাই ডিফল্ট ইউজার আছে রুট, আমি চাইলে আরও ইউজার অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে ইউজার মডেল। তো আমার দরকার নাই, আমার একটা ইউজার দিয়ে হয়ে যাবে। তো ডাটাবেসের এখানে আসলে দেখবেন যে হচ্ছে এই জায়গায় হচ্ছে ডাটাবেসের লিস্ট। তো মাইএসকিউএল ইনস্টল দিলে বাই ডিফল্ট 4টা ডাটা টেবিল থাকে, ডাটাবেস থাকে। হ্যাঁ, আর এসকিউএল হচ্ছে এই মেন যে ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারাল কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা এখানে কমান্ড লেখা যায়, টার্মিনালও লেখা যায়, আবার কি এটার হচ্ছে ইনলাইন টার্মিনাল, এখানেও লেখা যায়। তো আমরা দুইভাবেই শিখবো, আস্তে আগে গ্রাফিক্যালি শিখবো, তারপরে যখন আমি মোটামুটি বুঝি তখন আমি টার্মিনাল কমান্ড দিয়েও লিখতে পারবো। ওকে, এরপরে স্ট্যাটাস, এটা এই যে এখানকার আমার সার্ভার স্ট্যাটাস দেখাচ্ছে। তারপরে যদি এদিকে আসি, এক্সপোর্ট ইম্পোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের লাগবে। ধরেন আপনি একটা প্রজেক্ট এখানে করলেন, এখন এটা লাইভে উঠাইতে হবে না, এখানে টেস্টিং করলেন, টেবিল সব শেষ, এটা লাইভে উঠাইতে। তো উঠাইতে গেলে আমাকে এই প্রজেক্টে আমি আবার ওখানে যা ডাটাবেস বানাবো, আবার টেবিল বানাবো না, এখান থেকে এক্সপোর্ট করবো, ওখানে যা কী করবো, ইম্পোর্ট করব, সেটা আমরা দেখব। সেটিং মেটিং আছে, আপাতত এদিকে দরকার নেই আমার। আর এখানে আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে বাই ডিফল্টভাবে ডাটাবেজের ইঞ্জিন আছে, যেমন মাইজম আছে, ইনোডিবি। তো মোস্ট পপুলার হচ্ছে ইনোডিবি। এই মাইস্কুলের একটা আবার কি স্টোরেজ ইঞ্জিন আছে। তো এইগুলো ইনডেপথে আরও পরে আস্তে আস্তে শিখবেন, মানে অ্যাডভান্স যখন আপনার স্কিল একটু গ্রো হবে, আপনাকে কিন্তু অ্যাডভান্স টপিকগুলো আর আস্তে আস্তে বাড়াইতে হবে। তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা শুরুতেই একটা টেবিল তৈরি করে একটা ডাটাবেস বানাবো, বেসিক একটা ডাটাবেস বানাবো। তো ডাটাবেসে দেখেন এখানে গ্রাফিক্যালি ক্রিয়েট ডাটাবেস, আমি এখানে ডাটাবেসের নাম দিলাম PWDS 54 আন্ডারস্কোর ব্লগ। আমি আপাতত এই নামে দিলাম, আপনাদের একটা ছোটোখাটো ব্লগ অ্যাপ্লিকেশন আমরা শুরু করতে পারি পিএসপি দিয়ে। তো ডাটাবেস করার আগে, এখনই যে আমি এখানে আসলাম ডাটাবেস শুরু করে দিলাম, প্রজেক্ট শুরু করার আগে এভাবে কেউ কাজ করে না। আমি আবার কনসেপ্টও বলি, ডাটাবেস করার আগে ডাটাবেসের কী কী টেবিল থাকবে সেটা আগে অ্যানালাইসিস আপনাকে করতে হবে। কি কাজ করতে হবে, ধরেন আপনি একটা ব্লগ প্রজেক্ট বানাবেন, কথার কথা, ব্লগের মধ্যে কী কী থাকবে আপনি চিন্তা করেন। ধরেন আপনার কাছে একটা ব্লগ প্রজেক্ট করতে দিলাম, ব্লগ আর নিউজ পোর্টাল অনেকটা কাছাকাছি ধরতে গেলে, খুব একটা ডিফারেন্স না, কাজ একই রকম। কারণ ওখানে নিউজ করে, এখানেও নিউজ করে, ক্যাটাগরি ধরে করে। বাট নিউজ সাইটে অনেক বেশি ইউজার থাকে, ওখানে সম্পাদক থাকে, এডিটর থাকে, মানে একজন পোস্ট করলে সেটা আরেকজনের কাছে যাবে, সে অ্যাপ্রুভ করলে তারপর সাইডে যাবে, অনেকগুলো ধাপ থাকে। আর নিউজ পোর্টালও ব্লগ সাইটও কি, অনেক যেমন হচ্ছে আপনার সামহায়ার ব্লগ আছে, অনেক বড় বড় আগে তো মানুষ ব্লগ পড়তো, এখন তারা ওরকম ইয়ে করে না। ওখানেও আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে একটা অ্যাকাউন্ট খুলে দিলেন যে আমার এখানে লেখালেখি করে কিন্তু অনেকে। তার মানে আপনার ওই ব্লগে পোর্টালে অন্তত একটা ইউজার ইনফরমেশন রাখতে হবে, এই বলো অ্যাডমিনকে। তারপরে থাকতে পারে কি বিভিন্ন ধরনের পোস্ট থাকতে পারে, আর পোস্টগুলো আবার কী হবে, বিভিন্ন ক্যাটাগরির পোস্ট হতে পারে, হয় না, বিভিন্ন ক্যাটাগরির পোস্ট হতে পারে। ধরেন একটা ট্রাভেল ব্লগ করলেন, তাহলে সেটার উপর ক্যাটাগরি থাকতে পারে, তারপর সেই ব্লগের ডিটেলস থাকবে, তারপরে আপনি কে পোস্ট করছে তার তথ্য থাকতেছে। আবার ফন্ডিন থেকে কোনো কেউ একজন কমেন্ট করতে পারে না, শেয়ার করতে পারে। তাহলে এই যে তথ্যগুলো অন্তত আমাকে কি করতে হচ্ছে, একটা ইউজার টেবিল থাকতেই হচ্ছে। তারপরে হচ্ছে যখন বড় অ্যাপ্লিকেশন আবার দুইটা হয়, অ্যাডমিন আলাদা, ইউজার আলাদা হয়। হ্যাঁ, তো ধরেন ইউজার টেবিল, ওটার মধ্যে অ্যাডমিনও থাকতে পারে, ইউজারও থাকতে, নর্মাল ইউজারও থাকতে পারে, সেটা আমরা আলাদা টাইপ ধরে ইউজ করবো। তাহলে বিভিন্ন ধরনের পোস্ট থাকবে, পোস্ট বলতে মানে বর্ণনা থাকবে, টাইটেল থাকবে, তার ডিসক্রিপশন থাকবে। ওকে, আবার ওটাতে লাইক কমেন্ট করার অপশনও থাকতে পারে না, অনেক কিছু থাকতে পারে। তো এই জন্য ডাটাবেজে ডিজাইন করতে হয়। ডাটাবেজ ডিজাইন জন্য ইআরডি ডায়াগ্রাম, আমরা যদি এটা একটু লিখি, আমাকে ওই যে একটু আগে রিলেশনাল ডাটাবেসের কথা বললাম না, এই যে লুসিড চার্ট, এটা ইউজ করতে পারি আমরা মূলত যেটা ইউজ করি, ড্র স্কুল একটা সাইড ইউজ করি আমি, ড্র স্কেল। হ্যাঁ, ওই দিন আরেকটা দেখলাম, ওটার নামটা আমার মনে নেই, আমি দিয়ে দেবো, ওটাও সুন্দর। তো ডাটাবেস মানে প্রজেক্ট পাইলেই যে আপনি ডাটাবেস তৈরি করে দেবেন তা তো না, আপনাকে চিন্তা করতে হবে যে আমার এই প্রজেক্টে কী কী কাজ করতে হবে।
তো যেমন এই যে এখানে যেমন একটা দেওয়া আছে, ধরেন আপনি কাজ শুরু করার আগে ইমেজটা দেখে তাহলে হবে, আমি ওখানে রিয়েল লাইফ দেখাবো। এখানে যেটা করা আছে মেবি কিসের, হ্যাঁ এরকম সং একটা মনে হয় মিউজিক প্ল্যাটফর্মের একটা দেওয়া আছে। তো বলছে এখানে একটা ইউজার থাকবে, ইউজারের মধ্যে কী কী নাম থাকবে, ইউজার টেবিল থাকবে, ইউজার টেবিলের মধ্যে ইউজার আইডি থাকবে, নেম থাকবে, ইমেল, পাসওয়ার্ড, সে কি অ্যাডমিন কিনা, হ্যাঁ। তারপরে ইউজার পাসওয়ার্ড রিসেট করার অপশন থাকবে, তারপর প্লে লিস্ট থাকে, একটা ইউজারের কী থাকতে পারে, প্লে লিস্ট থাকতে পারে, ওকে। প্লে লিস্টের মধ্যে আবার কী থাকবে, সং থাকবে, মানে প্লে লিস্টের সং দেখেন এখানে আবার সংগুলো আলাদা আছে। তার এই যে এটার আইডি আবার এটার আইডি এখানে গেছে, এইটার আইডি আবার এখানে গেছে, এই যে কাজগুলো কেমন হচ্ছে রিলেশনটা পরে বুঝবো। আপাতত দেখেন যে মানে আপনার ওয়েবসাইটের জন্য কয়টা টেবিল লাগবে, কয়টা টেবিল লাগবে, কোন টেবিলে কী ধরনের তথ্য রাখতে হবে সেটা আগে লিস্ট আউট করা উচিত। একটা প্রজেক্ট পাইলাম, একটা প্রজেক্টের আমার মডিউল ফিচার করা, একটা ক্লায়েন্টের একটা প্রোডাক্ট বানাবেন আপনি, সেটার আগে ফিচারটাকে ফাইন্ড আউট করা, যেটা কী কী ফিচার। তো একটা ই কমার্স সাইট বানাবেন, ই কমার্স সাইট যদি নিয়ে যদি চিন্তা করতে চান, আপনার ই কমার্স সাইটে কী কী থাকবে আপনারা একটু বলেন আমাকে। সিম্পল, যদি সিম্পল একটা ই কমার্স সাইট, অন্তত আমি যদি ই কমার্স সাইট এখানে আসি, হ্যাঁ একটু এক বলে দিই, ই কমার্স সাইট, ই সাইট ফিচার লিস্ট। তো ইউএল দেখেন আমাকে ওইটা বললো যে অ্যাড প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট, ডিলিট প্রোডাক্ট, অ্যাড ইউজার। আচ্ছা এখানে ফিচার লিস্টের কথা বলছি, সেই প্রোডাক্টে চলে গেছে। আরও তথ্য যেমন হচ্ছে কী কী থাকবে প্রোডাক্ট, মূল বিষয়টা প্রথমে থাকবে হচ্ছে আপনার কী কী থাকবে বলেন তো। অবশ্যই ইউজার নামে একটা টেবিল থাকবে, কী থাকবে, একটা ইউজার টেবিল থাকবে না, আমি একটু কমেন্টে লিখি, আপনি জাস্ট ইউজার টেবিল, ইউজার টেবিল। তারপর কি থাকবে, ক্যাটাগরি টেবিল। ক্যাটাগরি আবার কি থাকে, সাব ক্যাটাগরি থাকে না, আপনারা ই কমার্স সাইটে দেখবেন সাব ক্যাটাগরি থাকে, তার আবার চাইল্ড করে দ্বারা দিয়ে ঢুকেন না কেন, ক্যাটাগরি তাই স্লাইড ক্যাটাগরি, তারপরে আরেকটা ক্যাটাগরি থাকে না, সেটা থাকতে পারে, আমরা সাব ক্যাটাগরি দিলাম। এরপর কি থাকবে, ব্র্যান্ড টেবিল থাকবে, তারপরে প্রোডাক্ট টেবিল থাকবে, হ্যাঁ, তারপর অর্ডার টেবিল থাকবে, তারপর অর্ডার আইটেম টেবিল থাকতে পারে, কারণ একটা প্রোডাক্টের ওই যে একজন কাস্টমার তো কোন প্রোডাক্ট অর্ডার করছে, অর্ডার আইটেমটা অর্ডারে পড়বে, আর অর্ডারের মধ্যে আবার কি থাকবে, অর্ডারের আইটেমগুলো থাকবে। এরপরে হচ্ছে কার্ট টেবিল থাকতে পারে অর্ডার করার টাইমে, তারপরে হচ্ছে কাস্টমার টেবিল, এরপরে হচ্ছে ফিডব্যাক টেবিল থাকতে পারে, ফিডব্যাক টেবিল। তো মোটামুটি ধরেন এই কটা ফিচার। এখন এই টেবিলের মধ্যে আপনি কী রাখবেন, ইউজার টেবিলের মধ্যে কী থাকবে বলেন তো। ও ইউজারের মধ্যে যখন বড় অ্যাপ্লিকেশন হবে, ইউজার আবার রোল পারমিশন থাকতে পারে, মানে আমার এই একটা অ্যাপ্লিকেশন ধরেন আপনার একটা ই কমার্স সাইটে তারা একজন চাকরি করে, ধরেন আপনার ব্যাক এন্ডে ম্যানেজ করার জন্য অনেক ধরনের লোক ইউজ করে, অ্যাকাউন্টে ইউজ করে, আবার যে ম্যানেজার আছে সেও ইউজ করে, আবার যে স্টাফ আছে তারাও অ্যাপ্লিকেশন ইউজ করে না, তখন তাদের আবার রোল পারমিশন থাকে যে এই অ্যাপ্লিকেশনে কে কতটুকু কাজ করতে পারবে, তাই না, মানে রোল পারমিশন যখন আসবে সেটা পরে বিষয়। তাহলে ইউজার টেবিলে যখন আপনি আসতেছেন, ইউজারের এখানে আইডি থাকবে, কি থাকবে, নেম থাকবে, এরপরে এটা ইউজারের তথ্য থাকবে না, অথবা এখানে আমরা বলবো রোল না বলে আর টাইপ বলতে পারি, ইউজার টাইপ, ইউজার টাইপ ধরেন এতটুকু থাকলো। ক্যাটাগরি টেবিলে কি থাকবে, ক্যাটাগরি আইডি থাকবে, তারপরে হচ্ছে আমরা লিস্ট আউট করি আইডি, ক্যাটাগরি কি থাকবে, নেম থাকবে, তারপরে হচ্ছে স্ল্যাশ থাকবে, আর বড় জোর স্ট্যাটাস রাখতে হবে, অনেক টাইম আমরা ক্যাটাগরি ইমেজও থাকতে পারে, থাকে না, বিভিন্ন সাইডে দেখবেন ইমেজ থাকতে পারে, একটা রাখতে পারি স্ট্যাটাস। এই যে ফিচার আউট আপনাকে তো আগে এখানে জানতে হবে, তারপর আমি যখন আবার সাব ক্যাটাগরিতে আসবো এটারও এরকমই থাকবে, বাট এখানে আবার কি থাকবে, একটা হচ্ছে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি থাকবে, কি থাকবে, ক্যাটাগরির ভিতরে আন্ডারে কি সাব ক্যাটাগরি থাকবে না, এই জন্য এইটার আইডি এখানে যখন আসবে এটাকে বলা হয় ফরেন কি, তাহলে এটাকে বলা হয় এফ কি, মানে এটাকে সংক্ষেপে বলে এফ কি, হ্যাঁ, এটা হবে ফরেন কি, হ্যাঁ লিখে দিচ্ছে ফরেন কি। আর এই প্রথম যে আইডিটা থাকে প্রত্যেকটা টেবিলের প্রথম টেবিলটা হচ্ছে প্রাইমারি কি, এটা কি প্রাইমারি কি, এটা সবসময় থাকবে হচ্ছে প্রাইমারি কি। তাহলে আপনার এতটুকু তো আমার মনে হয় যে বেসিক কনসেপ্ট, আপনার প্রোগ্রামে যাওয়ার আগে এটা তো বুঝতেছি যে টেবিল থাকে, টেবিলের ভিতরে এগুলো হচ্ছে টেবিলে কি এক একটা কলাম, তারপরে রো। তো এই কাজটা আগেই এরকম ডিজাইন করে নিতে হয়, মানে এই এই পুরো মডেলটা, মানে আমি যেমন বললাম যে এটার যে মডিউলটা আছে এই মডিউলটাকে এরকম ফিচার আউট করতে হবে যে আমার এই প্রজেক্টে কয়টা টেবিল হবে, কোন টেবিলে কি তথ্য থাকবে, কোন টেবিলের সাথে কোন টেবিলের জয়েন আছে। যেমন আপনারা জানলেন যে ক্যাটাগরির সাথে কি থাকবে, সাব ক্যাটাগরি আসবে, কারণ ক্যাটাগরি ধরলে ওটার আন্ডারে যা যা আছে তাই,
সেম একইভাবে যখন ব্র্যান্ডে আসতেছেন, এখানে ব্র্যান্ডের নাম থাকবে। আমি যখন প্রোডাক্টে আসতেছি, কথার কথা, প্রোডাক্টে আসলাম, প্রোডাক্ট আইডি থাকবে, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি, এই দেখেন এখানে সব চলে আসছে, প্রোডাক্টের প্রাইস, ডিসকাউন্ট। আবার অর্ডার টেবিলে যখন আসতেছে, আবার এইখানে এই আইডিও আছে, এগুলো সব করে দিচ্ছে আর কি। যাই হোক, এরপর অর্ডার আইটেমে যখন আসতেছি, ওরা বলছে ও লিখে দিচ্ছে। আচ্ছা যাই হোক, কার্ট টেবিল যদি থাকে, হ্যাঁ, ইউজার আইডি, প্রোডাক্ট আইডি অ্যান্ড কোয়ান্টিটি, এবং আমি আসলাম হচ্ছে কাস্টমার টেবিলে। কাস্টমার টেবিলে যখন আসতেছি, কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, কাস্টমারের পাসওয়ার্ডও থাকতে পারে এখানে, নেমের কাস্টমারও তো লগ ইন করতে পারে। কাস্টমার একটা ইউজারই থাকবে আর কি। যদি লগ ইন করার অপশন থাকে, অবশ্যই লগ ইন করতে হবে, কারণ অর্ডার লগ ইন না করলে তো তাকে আপনি ওই যে ফোন নাম্বার, ইমেলে লগ ইন তো করতে হবে, তার অর্ডারগুলো ট্র্যাকিং করতে হয়। এই জন্য এখানে তাকে আমি পাসওয়ার্ড, তার আলাদা টেবিলও থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে। ফিডব্যাক টেবিলে কী কী থাকবে, আপনার আইডি থাকতে পারে, কে কে ফিডব্যাক দিচ্ছে, সেই ইউজারের নাম, কোন প্রোডাক্টের উপর ফিডব্যাক দিচ্ছে সেইটা, সে কত রেটিং দিল, কি কমেন্ট করলো, এখানে ফিডব্যাকের মধ্যে চলে আসতে পারে। তাহলে এই যে তথ্য দেখেন, এখানে আমি জাস্ট সাজাইলাম, এই তথ্যগুলো তো বুঝতেছি, কনসেপ্টটা তো বুঝতেছি নাকি, এটা বুঝলে হবে। এই আপনারা এদিকে মনোযোগ দেন, আপনারা ওই মনিটর বন্ধ করেন, এদিকে দেখেন, শাহেদ কাজ করতে দিব কিন্তু। তাহলে এই যে তথ্য, মানে একটা প্রোডাক্ট বানানোর আগে আমাকে চিন্তা করতে হবে যে আসলে এটার মধ্যে কী কী থাকে, কোনটার সাথে কী হবে। এটা যদি চিন্তা না করতে হয়, তাহলে তার ওয়েবসাইট বানাতে পারবো না। সিম্পল একটা ওয়েবসাইট বানাতে গেলে তো আমাকে সেখানে ইউজারটা অন্তত থাকবে, ইউজার টেবিল থাকবে না, ইউজার টেবিল থাকবে। আচ্ছা, তাহলে এই যে তথ্যগুলো, এখন এই অনুসারে আমাকে কী বানাইতে হবে, টেবিল, ডাটাবেসে শুধু জাস্ট টেবিল ছাড়া কিচ্ছু না। টেবিলের নাম দিতে হবে, টেবিলের ভিতরে কয়টা কলাম থাকবে, এটা এইচটিএমএল আমরা বানাইছি অলরেডি, এইচটিএমএল টেবিল বানাইছি না আমরা, কলাম থাকে আর রো থাকে। প্রথমে থাকে টি হেড, তারপর টি হেডের মধ্যে টিডি থাকে, টিএইচ থাকে, টি আর টিএইচ। এখানে এই জিনিসগুলো এখন বানাইতে হবে আমাকে, ডাটাবেজে বানাইতে হবে। ডাটাবেজে বানাইতে গেলে এই হচ্ছে ডাটাবেজের গ্রাফিক্যাল ইউজার। এখন এই যে আমরা বললাম যে এই জিনিসগুলো এই ভিজুয়ালি আগে বানায় নেই, বড় বড় প্রজেক্ট শুরু করলে যারা ডাটাবেজ ইঞ্জিনিয়ার অথবা টিম লিড, তারা বলেই দিবে যে আমার এই প্রজেক্টে এই কয়টা টেবিল থাকবে, এই টেবিল, এই কলামের নাম এরকম হবে, কলামের নাম এটা হবে, এই টেবিলের এইটার সাথে এটার এই সম্পর্ক হবে, রিলেশন আপনাকে ডাক করে দিতে হয় যে এটার এটা ফরেন কি এখানে আসছে। তার মানে এই জিনিসটা দেওয়ার জন্য আমরা এই যে ড্র স্কুল, তারপরে আরও অনেক সাইট আছে সুন্দর সুন্দর, এখানে আগেই ডায়াগ্রাম বানায় নেই। তো আপনাদের যখন প্রজেক্ট শুরু করব, তখন আমি এখানে আঁকায় দেখাবো আগে, তারপরে ডাটাবেজে যাব। মানে আমি ফিচার লিস্ট আউট করবো আগে, সুন্দর করে ফিচার লিস্ট করব, দেন হচ্ছে আমি ডিজাইন করব। পরবর্তী কেন করব জানেন, পরবর্তী কেউ যদি এই প্রজেক্টে কাজ করতে হয়, সে এইটাই চার্টটা দেখলেই বুঝতে পারবে যে আমার এই প্রজেক্টে এই টেবিল আছে, এখানে এই টেবিলের ডাটা এটার সাথে রিলেশন আছে, এখানে আছে। তাহলে তার জন্য কি বুঝতে সুবিধা হবে, কোড বেসটা বুঝতেও সুবিধা হবে। আমার মনে হয় এতটুকু মাথায় ঢুকছে। এখন আমরা রিয়েল লাইফে ডাটাবেস তৈরি করি, ডাটাবেসের মধ্যে একটা টেবিল বানাই, এরপরে এখন এই ডাটাবেসের সাথে পিএইচপির মাধ্যমে কীভাবে কাজ করবো, তাহলে সেইটা বুঝতে হবে। আমার মনে হয় কনসেপ্ট বোঝা শেষ, পেছাল না পারি। চলে ডাটাবেস, তাহলে আমাদের প্রজেক্টের আগে একটা নাম হবে। ই কমার্স হলে আপনি আপনি যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইটে নাম থাকবে, সেই নামের অনুসারে ডাটাবেস বানান। তো আমি দিলাম হচ্ছে আপনাদের PWDS54 ব্লক। আর পরের এখানে যে ড্রপ ডাউনটা আছে, এখানে যেটা হচ্ছে আমি ইউটিউব MP4 অথবা MP3, এটা কেন বলতে একটু পরে বলতে, দেখেন এখান থেকে আসি। আপনারা 3 ইউজ করতে পারেন, 4 ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার টেবিলে তো ডাটাবেজের ভিতরে যেসব টেবিল ইউজার, বাংলায়ও তথ্য থাকতে পারে, তারা না বাংলা লেখা থেকেও স্টোর করতেই পারে, নাম কেউ বাংলা লিখতে পারে। ইউনিকোড সাপোর্টের জন্য কী করতে হবে, ইউনিকোড সাপোর্টের জন্য, সেটার জন্য আপনারা এই ড্রপডাউন থেকে আপনারা এই যে ইউটিউব MP3 ইউনিকোড CI এইটাও দিতে পারেন, MP3 আর একটা আছে MP4। এখন এটা কি কেন ইউজ করা হয়, এটা আরও ডিটেলস শিখে নেবেন, বাট এটা না দিলে ওই যে বাংলা ফন্ট ভেঙে দিতে পারে, ডাটাবেজের এখানে বাংলা ফন্টটা সাপোর্ট নাও করতে পারে, এখানে এই জন্য আমরা এটা বলে দেবো ইউনিকোড MP4 CI। এটা দেওয়ার পর জাস্ট ক্রিয়েট বললাম, জাস্ট ক্রিয়েট দিলাম। এখন দেখেন এখানে একটা ডাটাবেস চলে আসছে এই যে এখানে একটা ডাটাবেস, বাট কি বলতেছে, নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেস, মানে এই ডাটাবেসে এখনো কোনো টেবিল তৈরি করেন নাই, তাই বলতেছে কোনো টেবিল তৈরি করেন নাই। আর এই যে কাজটা করলাম না, আবার যদি এখানে ডাটাবেস বানাইতে হয়, তাহলে আমি আবার এই যে মেনে লোকাল হোস্টে আসবো, ডাটাবেসে যাব, ডাটাবেসের নাম দেবো আর ইউটিউব দিব। এবং আমি যদি চাই এখান থেকেও ডাটাবেস বানাইতে পারি, ক্রিয়েট ডাটাবেস, যেমন হচ্ছে PWDS54, জাস্ট এতটুকু দিলাম। হ্যাঁ, আমি যদি এখন এটা এই যে মানে ওখানে আপনি যে গ্রাফিক্যালি করলেন, আর যদি এটা এইভাবে লিখি, হ্যাঁ এই যে দেখেন এখানে তৈরি হয়ে গেছে, এই দেখেন। তার মানে কমা লেখা করা যায়, তা আপনার তো কমাটের দরকার না, আপনি তো গ্রাফিক্যালি যত পাচ্ছেন। আমি চাইলে ডাটাবেস এটা এখন ড্রপ করতে পারি, এখান থেকে করতে পারি, যে এটা ড্রপ দিয়ে দিলাম, তাহলে ডাটাবেসটা আমার এখানে ডিলিট হয়ে গেল।
আচ্ছা আমরা আমাদের ডাটাবেজে আসি, তাহলে ডাটাবেজে চলে শুরুতে একটা টেবিল বানাই, সেই টেবিলের নাম হচ্ছে ইউজার। টেবিলের নাম কি দিব? ইউজার্স। ইউজার বলতে পারি, বাট আমরা ডাটাবেজের নামটা আসলে প্লুরালি হয় বুঝি, কারণ ইউজার বলতে একটা ইউজার, ইউজার্স মানে অনেক ইউজার্স থাকবে, এই জন্য আপনারা যখন লারাবেলও শিখবেন তখন হচ্ছে এরকম ডাটাবেজের নাম, টেবিলের নামটা প্লুরাল হবে। হ্যাঁ, আচ্ছা ইউজার টেবিলে কি থাকবে? আইডি, তারপরে কি নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, অ্যাড্রেস, আরেকটা হচ্ছে ইউজার টাইপ থাকতে পারে। তো চলে প্রথমে তাহলে কয়টা কলাম এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আমরা আরও কিছু নিব পরে। আচ্ছা আপাতত ধর আমি দুইটা নিয়ে করলাম, এটা পরে আমরা কলাম পরে অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, কলাম অ্যাড করা যায়, ডিলিট করা যায়। তাহলে এখানে চারটে কলাম নিলাম, চলে। আচ্ছা টেবিল তৈরি করার আগে তাহলে টেবিলের প্রথমে কি থাকবে? আইডি থাকবে নাকি? আইডি, তাহলে আইডি দিলাম। নেম মানে আমার কলামের নাম, আইডি। আচ্ছা এরপরে কি থাকবে? নেম, এরপরে ইমেল, এরপরে ধরেন পাসওয়ার্ড। আপাতত এই চারটেই রাখলাম। কি রাখলাম? কত ক্লাসের ধরেন নেম, ইমেল, পাসওয়ার্ড। আচ্ছা প্রথমে কলামের নামটা বললেন, আপনি কি কি কলাম থাকবে সে কলামের নামগুলো বললেন। আচ্ছা আমার কলাম লাগলে পরে অ্যাড করতে পারো, এই মুহূর্তে চাইলে আমি আরও একটা অ্যাড করতে পারি, এই জায়গায় অ্যাড টু কলাম, এই যে আসছে। চাইলে এখানে আরও অ্যাড করে দিতে পারি, যেমন আমি এখানে বললাম হচ্ছে ইউজার টাইপ, শুধু বললাম টাইপ, কি বললাম? টাইপ। একটা বললাম স্ট্যাটাস। স্ট্যাটাস কি জিনিস? ধরেন আপনার ইউজার এখানে 50 জন ইউজার আছে, আমি কাকু লগ ইন, কোনো একটা ইউজার ব্যাড কমেন্ট করতেছে বা কোনো একটা কারণে তাকে আমি আমার সিস্টেমে অ্যাক্সেস করতে দেবো না, তাকে আমি ডিসেবল করে রাখতে পারি। স্ট্যাটাসের মধ্যে আমি বলে দিলাম যে এটা হচ্ছে ফলস অথবা হচ্ছে ইনঅ্যাক্টিভ করে দিলাম, তাতে লগ ইন সে আর না করতে পারে। আচ্ছা টাইপের ভিতরে এরপরের দেখেন এই সেকশনটা। আচ্ছা আপনি যে টেবিলটা ধরুন বানাচ্ছেন, ইউজার টেবিল এখানে বানালেন, এই যে একটু আগে ইউজার টেবিলটা আমাদের ছিল এখানে, আমি কি ডিলিট করে দিছি? আচ্ছা ইউজার টেবিলের ভিতরে আপনি যে টেবিল টি আর টিডি বানালেন, আমার কাছে এখানে ওয়ার্ড আছে, আচ্ছা আমি একটু দেখাই দিই তাহলে আর এখান থেকে। তো টেবিলের ভিতরে আপনি আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, কারণ এই হচ্ছে আপনার টেবিল। আমি একটা টেবিল বানাই, ভিজুয়ালি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ইনসার্ট, আমার টেবিলে এরকম কয়টা কলাম আছে তার এরকম দিলাম। প্রথমে কি আছে? আইডি আছে না, নেম, ইমেল, পাসওয়ার্ড, টাইপ, স্ট্যাটাস, এই করে তো নিলাম নাকি? এই তো আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, টাইপ আর হচ্ছে স্ট্যাটাস। আচ্ছা এখন আপনারাই বলেন এটাকে ডিলিট করে। এই এদিকে দেখেন কাজ আপনারা পরে করেন, করতে দেবো কাজ, সমস্যা নেই। তাহলে ধরেন প্রথম ইউজারের আইডি কত? 1, তারপরে এখানে এবিসি, abc@mail.com, মানে আপনি ইউজার বাড়বে। তাহলে এখানে আইডির জায়গায় কেউ যদি 1 2 মানে এরকম লেখে তাহলে হবে? তাহলে ডাটা টাইপ থাকে না? ডাটা টাইপ পিএসসিতে পড়ছিলাম, কী কী ডাটা টাইপ ছিল মনে আছে কারো? ডাটা টাইপ স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স ছিল না? তার মানে আমার এই টেবিলের ভিতরে ডাটা টাইপ বলে দিতে হবে। তো এরকম মাইস্কুলেও 3 ধরনের ডাটা টাইপ আছে, মাইস্কুলে 3 টাইপের ডাটা টাইপ আছে। তার মানে আপনাকে দিতে বলতেছেন ফোন নাম্বার, সে দিয়েছিল অন্য কিছু, তাহলে হবে? তাহলে আমার ওই কলামে কোন ডাটা টাইপ লিখে তার ডাটা টাইপ বলে দিতে হবে না? তাহলে মাইস্কুলের কী শিখতে হবে? ডাটা টাইপ শিখতে হবে। এই জায়গায় যে আমরা বললাম এই টাইপ কলামে যদি আমি এখানে আসি, এই টাইপ দেখেন এখানে টাইপে যখন ঢুকছেন দেখেন লেখা আছে ইন্টিজার, ভার্কার বা ভার্চার যেটাই বলি, টেক্সট, ডেট। তো মূল বিষয় দেখেন নিউমারিক, এখানে আছে নিউমারিক, তারপরে আছে ডেট টাইম, আরেকটা আছে স্ট্রিং। তো মাইস্কুলের 3 ধরনের ডাটা টাইপ আছে। কয় ধরনের? 3 ধরনের। কি কি? নিউমারিক ডাটা টাইপ, যেটার মধ্যে যে নাম্বার 1 2 3 4 এরকম থাকবে। আর হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ, স্ট্রিং এর মধ্যে কি অ্যালফা নিউমারিক, মানে নাম্বারও থাকতে পারে আবার কি লেখাও থাকতে পারে। আরেকটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম, ওই যে আমরা দেখি না কবে কখন রেজিস্ট্রেশন করছে, কয় তারিখে রেজিস্ট্রেশন কখন করলো, টাইম স্ট্যাম্পের দরকার না? তখন আমাদের ডেট টাইম নিয়ে কাজ করতে হয়। ডেট টাইমের মধ্যে বেশি না, ডেট আছে, ডেট টাইম, টাইম স্ট্যাম্প, টাইম অথবা ইয়ার। ওই যে যেমন হচ্ছে আপনার কত সালে জন্ম, টোটাল একটা ইয়ার লিস্ট থাকলো, তখন ইয়ার কলামের ভ্যালুটা। এখন আমার এখানে যদি ধরেন হচ্ছে একটা কলাম যদি আমি অ্যাড করি, হ্যাঁ, ইনসার্ট কলাম রাইট, তো ধরেন এখানে তাকে বললাম ডেট অফ বার্থ, হ্যাঁ, ডেট অফ, তো আমরা সংক্ষেপে কী লিখি? ডিওবি লিখি না? সংক্ষেপে তো ডিওবি লিখি।
এখন ডেট অফ বার্থের এখানে জন্ম তারিখ থাকে, এখন কেউ যদি এখানে সংখ্যা দেয় তাহলে হবে? তাকে আমরা নিব যে তোমার জন্মসাল কত, যেমন হচ্ছে 2014 এরকম একটা দিলাম, তারপর নিলাম হচ্ছে কোন মাস, 10 মাস, কয় তারিখ, 10 তারিখ। এরপরে যদি টাইম সহকারে থাকে যে কখন জন্মগ্রহণ মানে টোটাল যদি থাকে, তাহলে আমরা কি নিতে পারি যে হচ্ছে 8টা 10-এ 10 মিনিট 20 সেকেন্ড, ওটাকে বলে টাইম স্ট্যাম্প, মানে ডেট এবং টাইম সহকারে থাকে। আচ্ছা, এই যে এটা ডাটা টাইপের বিষয়টা তো বুঝতে পারতেছি এখন নাকি? তার মানে আপনার এই টেবিলের কোন কলামে কোন টাইপের ডাটা অ্যালাউ করবেন সেটা আমাকে যখন টেবিল বানাবো আমাকে বলে দিতে হবে। তো মাইস্কুলে মূলত আসলে তাহলে কয় টাইপের ডাটা আছে? 3 ধরনের। এখন এই ইন্টেজারে বললাম, দেখেন নিউমারিকের মধ্যে ইন্টেজার আছে এই যে, বা তার উপরে আরও 3টা জিনিস আছে, টিন ইন্টেজার, স্মল ইন্টেজার, মিডিয়াম ইন্টেজার। তাহলে এটা মানে আমার পার্থক্য কি? এখন বলে আমি বললাম যে ইন্টেজার মানে তো নাম্বার নাকি পূর্ণ সংখ্যা, আবার টিন ইন্টেজার বলে কি হবে, স্মল ইন্টেজার বলে কি হবে, বা হচ্ছে মিডিয়াম অথবা বিগ ইন্টেজার বলে কি হবে। আবার এই লেখার জন্য এই যে এটা ইউজ হয়, কার বা চার যেটাই বলি, বারকার, টিনি টেক্স, টেক্স ইউজ হয়। এখন টেক্স বললে কি হবে আর টিনি টেক্স বললে কি হবে, অথবা ভার্কার বললে কি হবে, এটা বুঝতে হবে আমাকে। আচ্ছা, আর ডেট টাইপের মধ্যে তো তেমন কিছুই নেই, ডেট টাইপ, টাইম স্ট্যাম্প। তার মানে আমরা যদি মাই স্কুল ডাটা টাইপ লিখে একটু সার্চ দিই, মাই এসকিউএল ডেটা টাইপস, ডেটা, তো এখানেও পাবেন, মাই স্কুল অফিসিয়াল সাইটেও পাবেন। ওই যে বললাম 3 ধরনের ডাটা টাইপ আছে। একটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিংয়ের মধ্যে কী কী আছে দেখেন তো, কার, বারকার, এই দেখেন স্ট্রিংয়ের ভিতর কি আছে, এই যে নিচে আসি, এই যে কার, বারকার, এই যে স্ট্রিং সেকশন আলাদা করেই দেওয়া আছে আপনাদের জন্য, কার, বারকার, টিনি টেক্স, টেক্স, মিডিয়াম টেক্স, লং টেক্স, আরও কিছু জিনিস আছে, বাইনারি, ব্লব, হ্যাঁ, তারপর এনাম আছে, সেট আছে, আর নিচে যেগুলো আছে এখানে পার্সিয়াল, এগুলো আমি ইউজ করি কখনো, এখানে হয়তো আরও কাজ জেসন ফরম্যাটও আছে। এখন এখানে আসেন, এইটা বললে কি হয়, এটা বললে কি হয়, একটু আবার জানতে হবে, এগুলো পার্থক্য না জানলে আবার কেন নিচ্ছেন সেটা যদি না বোঝেন, আপনাকে ভাইভাতে প্রশ্ন করতে পারে যে আপনি এখানে ইউজারে ভার্কার কেন নিলেন, ভার্কার নেওয়ার সুবিধাটা কি, এটা নিলে কি হয়। আবার বললাম লং টেক্স, তাহলে কি হবে, তার মানে আমার কলামে কোন কলামে টাইপ কেন, আমি কোনটা নিব, এটা নিলে কি সুবিধা, এটা যদি না বুঝি আন্দাজে নিলে তো হবে না, যাই না নিতে হবে যে এটা নিলে এটা হয়। আচ্ছা, এখন যেটা আছে এই জায়গায় সুন্দর করে বলা আছে, যদি আমি আমার ড্রপ ডাউন থেকে এটাকে ভার্কার বলি, আইডিটাকে কি বলি, ইন্টেজার বলি, কি বলি, ইন্টেজার বলি, তাহলে ইন্টেজার বলে কি হবে দেখেন, এখানে আসেন, শুধু ইন্টেজার, এ মিডিয়াম ইন্টেজার সাইন রেঞ্জ ফ্রম কত, মাইনাস এত থেকে শুরু করে প্লাস, মানে পজিটিভ এবং নেগেটিভ। তার মানে আমার ওই ফিল্ডে সর্বোচ্চ রেকর্ড আটা সম্ভব কত, এত ডিজিট, মানে আমার আইডি সংখ্যা এখানে সর্বোচ্চ আইডি বাড়তে বাড়তে এত ইউজার হবে। এখন এখানে হিসাব করেন কয় কোটি ইউজার আছে, মানে আপনার লাস্ট ভ্যালু পর্যন্ত এত ডাটা আসবে, এত ডিজিট আসবে, এতগুলো ডিজিট আসবে, এবং পজিটিভ নেগেটিভ দুইটা, তার মানে কি পরিমাণ রেকর্ড আসা, এই এরকম এই জিনিসগুলো বলছে। আপনি যদি বিগ ইন্টাজার বলেন না, বিগ ইন্টাজার ভ্যালু দেখছেন, আপনি ট্রিলিয়ন অফ ডাটা রাখেন, সমস্যা নাই। তার মানে আমাকে এটা বুঝতে হবে। সেম একইভাবে ভার্কারের ক্ষেত্রেও এখানে দেখেন, ভার্কার বলে 255 ক্যারেক্টার আছে, 0 থেকে কত, 255। আচ্ছা, যদি আমরা এটা বলি তো কারের থেকে ভার্কারটা বেশি ইউজ হয়, এটা 0 থেকে কত, 65,536। তার মানে একটু ভালো করে দেখেন, আমি যদি এখানে ইউজার নেম ভার্কার বলি, VAR, তার মানে সে ইউজার নেম লিখতে গেলে 65,000 ক্যারেক্টার ইউজ করতে পারবে। একজন ইউজার নেম কি 65,000 ক্যারেক্টার লাগবে নাকি, লাগবে না। তার মানে আমার এটাকে বলতেছি ভার্কার। তো একটা ইউজারকে আপনি সর্বোচ্চ কত নাম রাখতে পারে, 50টা যদি হতে পারে। তো ভার্কারের ডিফল্ট লেন্থ হচ্ছে 255, হ্যাঁ, বাট এটার মধ্যে সর্বোচ্চ 65,535 ক্যারেক্টার এখানে কি লোড করা সম্ভব বা রাখা সম্ভব, মানে আপনার ওই কলামের ওই স্পেসিফিক সেলের ভিতরে। এর মানে এই না যে আপনি একটা ইউজারের জন্য, এটা না, প্রত্যেকটা ইউজারের জন্য ওই স্পেসিফিক ওই সেলে এত ডাটা রাখাটা সম্ভব। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাকে একটু, তার মানে আপনারা একটু বাসায় যাই এই চারটা একটু দেখবেন, মাইস্কুয়েল ডেটা টাইপ অবশ্যই দয়া করে দেখবেন। আমি আর আলোচনা করলাম না প্রত্যেকটা, যেমন হচ্ছে আমি আবার একটু বলে দিই, আমরা নর্মালি যেটা করি এখানে,
তো লেখা টাকা বেসিক লেখা, ধর নাম টাম ইমেল ফোন নাম্বারের জন্য আমরা এখানে ভার্কার ইউজ করি। ধরেন এখন প্রোডাক্টের ইনফরমেশন লিখবে, বিশাল রচনা ডিসক্রিপশন লিখতে হবে, তখন আপনি ভার্কার দিয়েও হচ্ছে না, তখন ইউজ করবো হচ্ছে টেক্স, ইউজ করবো টেক্স। সেখানেও 65,000, যদি আরও বেশি লাগে তাহলে এখানে মিডিয়াম টেক্স আছে, যদি তার থেকে বেশি লাগে তাহলে কি আছে, লং টেক্স আছে। বুঝতে পারছি? যদি বেশি লেখা রাখতে হয়, যেমন একটা কলামে তার হচ্ছে রচনার ইনফরমেশন, বিশাল ইনফরমেশন রাখতে হবে, প্রোডাক্ট ইনফরমেশন কথার কথা, সেক্ষেত্রে আপনি লং টেক্সট ইউজ করেন, কোনো সমস্যা নাই। আপনি যখন লিখে রাখলেন হচ্ছে টেক্সট অথবা হচ্ছে ধরেন ভার্কার, এখন আপনি ডাটা পাঠাইলেন ফর্ম থেকে, এক গাদা ডাটা দিলেন, অনেক ডাটা দিলেন, তখন যার মাইজ করলে বলবে যে এত ডাটা এখানে আটবে না, কারণ আপনি কলামে তো বলে দিয়েছেন যে এটা লিমিট আছে, ভার্কারেরও লিমিট আছে, লং টেক্সটেরও লিমিট আছে। তাহলে এত আলোচনা না বলি, তাহলে এখানে চলে যাই। তাহলে আমরা এখানে প্রথমে ইন্টেজারই নিব, আমি চাইলে বিগ ইন্টেজার নিতে পারি। আচ্ছা, ওই দিন কার একটা ইয়ে দেখলাম, যারা ডাটাবেজ নিয়ে কাজ করে, একটা ভিডিওতে দেখলাম, বাংলাদেশের টপ লেভেল একজন ডেভেলপার, তো ওনার আলোচনায় বললাম ডাটাবেজ নিয়ে ওনার একটা সেশন দেখলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করি আর কি। সেটা হচ্ছে যে আপনার এই ফিল্ডে আসলে যতটুকু দরকার ততটুকুই নেন, শুধু শুধু আপনি বেশি রাখবেন না, রাখলে কি হবে, যখন এই জিনিসটা দরকার নাই আপনি রাখতেছেন ডাটাবেস থেকে, ডাটাবেস যখন এই ডাটা, সে তো পুরো জিনিসটা রিড করে, তাকে তো অপটিমাইজ করতে হয়। যখন কোনো একটা ডাটা নাল থাকলো, হ্যাঁ, আপনার দরকার 10 ক্যারেক্টার, আপনার ধর একটা জিনিস রাখবো, সহজ কথাই বলি, কারণ আপনার কম্পিউটার টেবিলে একটা মনিটর রাখার মতো জায়গা হলেই হয়, এখন আপনি টেবিল বানাইছেন রুমের এবার থেকে ওপার, তাহলে বিষয়টা কি হলো, বুঝতে পারছি কথাটা? মানে আপনার টেবিল লাগবে 2 ফিট, আপনি বানাইছেন 6 ফিট, তাহলে জায়গা ধরে রাখলো না বিষয়টা? আপনার তো লাগবে 2 ফিট, আপনি 6 ফিট বানায় রাখলেন। এরকম আমার ওই টেবিলের কলামে আসলে কতটুকু জায়গা রাখা উচিত সেটা তো আমাকে জানা উচিত। এই জন্যে ডাটাবেস ডিজাইন করার টাইমে এখানে যে একটু আগে বললাম যে আমরা যে ইআরডির কথা বললাম না, এখানেও বলে যায় এটা লেন্থ কতটুকু হবে, ভার্কার হবে না এটা টেক্সট হবে। আমরা তো জানি ভার্কার বলে যে 65,000 মতো ডাটা আটে, আমরা টেক্সট বললে কত আটে, ইন্টিজার বললে কত আটবে, সেই বিষয়গুলো একটু বাসায় দেখবেন আপনারা। আমি তাহলে এখানে সব ক্লোজ করে দিই, চলেন ডাটাবেসে একটা টেবিল বানাই। আমরা তাহলে ইন্টিজার আর ইমেলটা ভার্কার নিব, তারপরে পাসওয়ার্ডটাও ভার্কার নিব, টাইপটা আমরা, আচ্ছা আর একটা জিনিস আছে টাইপের ভিতরে হচ্ছে এনাম নামে একটা ডাটা টাইপ আছে, এনআম। হ্যাঁ, এনাম হচ্ছে যেমন টাইপ আপনারা চাইলে ইন্টিজার রাখতে পারেন, যেমন হচ্ছে সেক্ষেত্রে আপনি বললাম যে 1 হচ্ছে অ্যাডমিন, 2 হচ্ছে ইউজার, অথবা যদি এনাম নিয়ে কাজ করি, এনামটা এসব ক্ষেত্রে এনাম ইউজটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। এনামের মধ্যে আপনি বলে দিতে পারেন, যেমন হচ্ছে কী ধরনের ইউজার থাকতে পারে, অ্যাডমিন থাকতে পারে, কি থাকতে পারে, ইউজার থাকতে পারে, চাইলে আরও ম্যানেজার, মানে বিভিন্ন ধরনের রোল তৈরি করতে পারেন, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে এটা আমরা দিলাম, এটা গো দিলাম, তাহলে 2 ধরনের ইউজার থাকবে। কয় ধরনের ইউজার, মানে এই টেবিলের ভিতরে 2 টাইপের ইউজার থাকবে, একটা হচ্ছে অ্যাডমিন ইউজার, একটা হচ্ছে নর্মাল ইউজার। অ্যাজ ডিফাইন আপনি বলতে পারেন, বাই ডিফল্ট হচ্ছে সবাই ইউজার, আর অ্যাডমিনে যদি আমি যাকে অ্যাডমিন বলবো শুধু সেই অ্যাডমিন হবে। ডিফাইন ভ্যালু হচ্ছে, তা এটা আমার মনে এটা বুঝছি, এটা অ্যাটাচটা আমরা এখানে বুলিয়ান বলবো। এই যে বুলিয়ান মানে কি, ট্রু আর ফলস, 0 অথবা 1। আর এনামের ক্ষেত্রে আমি মানে হার্ড কোডের বলে আমি 0 1 2 রাখলাম না, তাহলে আবার ওই মনে করতে হবে আপনি যখন 0 বা 1 দিচ্ছেন, তার মানে ইউজারকে আবার বুঝাইতে হবে যে ভাই 0 হলে অ্যাডমিন হবে, 1 হলে, তার থেকে এটা ভালো না যে অ্যাডমিন দেখতেই পাচ্ছে যে অ্যাডমিন আর ইউজার, এটাকে এইভাবে বলি। ভার্কার মানে 255 ক্যারেক্টার, এইসব ক্ষেত্রে ভার্কার নেম ইমেল। আচ্ছা, ফোন নাম্বার যদি থাকতো ভার্কার নিতাম না ইন্টিজার নিতাম বলেন তো? তার ইউজারে ফোনও থাকবে না, আরেকটা কলাম অ্যাড করেন, ফোন বা মোবাইল যেটাই বলেন না, ফোন আমরা নিলাম মোবাইল, কথার কথা। এখন এখানে ইন্টিজার দিব না ভার্কার ইউজ করবো বলেন? ইন্টিজার দিলে আবার 0 সাপোর্ট করবে না, 0 হবে না, 0 অ্যালাউ করবে না, মানে ইন্টিজার দিলে আপনি এখানে 0 দিয়ে সাবমিট করলে এখানে 0 সেভ হবে না, তাহলে আমরা এটা কি রাখবো, ভার্কারই রাখবো। আচ্ছা, আমার মনে হয় নেম এবং টাইপের এটা জাস্ট একবার বুঝলেই হবে, নেম এবং টাইপের বিষয়টা বুঝছি, তার এই 2টা লাগবে, এরপর আসে লেন্থের ব্যাপারটা। আচ্ছা, আমি ইন্টিজার নাম্বারটা এখানে এটা দিলেও হয় না, আমরা 10 ডিজিটের কত দিব, 10। আর নেমটা কত ইউজ করবো, ভার্কার বলে বাই ডিফল্ট যদি 65,000 ক্যারেক্টার আটে, বাট আমরা এখানে সর্বোচ্চ আসলে এখানে 255 বলা থাকে আর কি, 0 থেকে 255। তো এখন নাম লিখতে আসলে 255 ক্যারেক্টার লাগে না, লাগে কি, লাগে না। যদি না লাগে আপনি চাইলে 120 দিয়ে রাখতে পারেন, বাট আমরা এখানে সর্বোচ্চ 255 দিয়ে রাখলাম। ওকে, ইমেলের ক্ষেত্রেও কত দিলাম, 255, আপনি চাইলে কমা দিতে পারেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি দিলাম হচ্ছে 50, মানে সর্বোচ্চ 50 ডিজিটের পাসওয়ার্ড দিতে পারি। আমি এখানে 200, যেহেতু ভার্কার বলছে 255 দিতে পারি, বাট কেন দিচ্ছি না, ওই যে একটু আগে বললাম যে
আপনার যখন এই লেন্থ বললেন, এই লেন্থের উপর ভেরি করে যখন এটার ভিতরে মিলিয়ন অফ ডাটা পড়বে তখন কিন্তু সার্চিংয়ে বা ডাটা শর্টিং করতে গেলে পারফরমেন্স স্লো হয়ে যাবে। তো আপনার যতটুকু যে একটু আগে বললাম যে আপনার দরকার 2 ফিট, আপনি বানালেন 8 ফিট, তাহলে আলটিমেটলি সেই বোঝা টানতে গেলে কষ্ট তো হবেই। এটাও এটা মাথায় রাখতে হয় আর কি। সেম একইভাবে ট্যাটা সেকের বুলিয়ান আমরা এই এটার এই লেন্থের বিষয়টা বুঝছি তাহলে। আচ্ছা, কেউ যদি এখানে টেক্সট ইউজ করে, আবার বলেন, টেক্সট বললে এখানে লেন্থের বলার দরকারই নেই, শুধু কার এবং ভার কার এবং ইন্টিজারের ক্ষেত্রে আপনার লেন্থ বলে দিতে হবে। আবার বলে দেই, কার ভার কার টেক্সটের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভ্যালু বলে দিতে হবে। তাহলে এটা ভার কার, এটাকে দিলাম হচ্ছে পাসওয়ার্ড দিলাম 50 ডিজিটের, আমরা এটা 255। আচ্ছা, ডিফল্টের ব্যাপারটা এখানে একটু আসি। কোনটা? পাসওয়ার্ডটা ও সরি, ভার কার এটা। আচ্ছা, এই ডিফল্টটা হচ্ছে এই যেমন এখানে অ্যাজ ডিফাইন, মানে বাই ডিফল্ট ভাবে কেউ যদি এটা নাও দেয়, বাই ডিফল্ট ইউজার কি হয়ে যাবে, ডিফল্ট ভাবে ইউজার হয়ে যাবে। যেমন এখানে স্ট্যাটাসটা বাই ডিফল্ট যদি বলে দেই যে হচ্ছে 0, তার মানে কি, ধরেন সবাই অ্যাক্টিভ, ওয়ান মানে সবাই অ্যাক্টিভ, বাট আমি চাইলে যাতে ব্যাকএন্ড থেকে কি করতে পারি, 0 বানাই দিতে পারি। ডিফল্ট ভ্যালুর মানেটা হচ্ছে এই ফিল্ডে ডাটাটা বাই ডিফল্ট এরকম থাকবে, বাট আমি চাইলে পরে আপডেট করতে পারবো। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালুর মানটা। মোবাইল নাম্বার, আচ্ছা, এটা আমি এখানে বললাম, এখানে লেন্থ, তাহলে এখানে ভার্কার বলছি, তাহলে এখানে মোবাইল নাম্বার কত সংখ্যা, 15 সংখ্যার বেশি তো মোবাইল সংখ্যা হয় না। ইন্টারন্যাশনালি যদি ফোন নাম্বার ইউজ করেন সর্বোচ্চ 16 সংখ্যা, ওয়ার্ল্ড ওয়াইড যত ফোন নাম্বার কোম্পানি থাকে না তাদের সর্বোচ্চ ডিজিট হচ্ছে 15, মানে কান্ট্রি কোড সহকারে। কান্ট্রি কোড সহকারে নাকি আমরা যদি একটা প্রজেক্টে কাজ করলাম তো দেখলাম আর কি, যে সর্বোচ্চ ডিজিট হচ্ছে 16 ডিজিটের বেশি হয় না আর কি কান্ট্রি কোড দিয়ে। আচ্ছা, আমরা 15 দিয়ে রাখলাম। আচ্ছা, এটা ভার্কার, ওই যে বললাম যে কেন ইন্টিজার নিলাম, এটা কেন ভার্কার নিলাম, কারণ ইন্টিজার বললে 0 অ্যাড হবে না। আচ্ছা, এই না ডিফল্টের মানটা হচ্ছে কোন একটা ভ্যালু ডাটা যাতে না দিলেও কাজ করে, মানে ডিফল্ট ওইটাই থাকবে, সেক্ষেত্রে আপনি ডিফাইন করতে পারেন। আচ্ছা, কোলেশন লাগবে না, মানে বাই ডিফল্ট কোলেশন তো আপনি ইউটিউবে দিয়ে রাখছি, ওকে, এটাও লাগবে না। আচ্ছা, এই জায়গায় নালটা একটু চিন্তা করি। যেমন একটা ইউজারের শুরুতে হয়তো সে মোবাইল নাম্বার অ্যাড নাও করতে পারেন। আমরা এখন অনেক সাইটে দেখি রেজিস্ট্রেশন করা অনেক সহজ হয়ে গেছে। এই আগের মতো আপনার নাম, ফোন নাম্বার, বাপের নাম, মায়ের নাম, কোথায় জন্মগ্রহণ করছেন, ডেট অফ বার্থ দেন, তারপরে রেজিস্ট্রেশন। এখন কিন্তু মানুষ অত টাইম নেই, মানুষ ভাই ফোন নাম্বার দিলাম, ওটিপি চলে আসলে লগ ইন হয়ে গেল, কাহিনি শেষ। এরপরে যখন প্রোফাইল আপলোড করতেছি, আমার মন চাইলে আমি ছবি আপলোড করতেও পারি, নাও করতে পারি। সেম একইভাবে তাহলে আরেকটা ইমেজ কলামটাও নিয়ে নিই আমি, তাহলে এখানে কি থাকতে, ইউজারের ইমেজও থাকতে পারে, বাট আমরা ইমেজটা কি দেবো, ভার্কার। এটাও আমি 50 বা 100 রাখতে পারি, সর্বোচ্চ ইমেজের নাম আর কত বড় হবে, 100 সংখ্যার বেশি তো হবে না। অথবা আপনার যেহেতু ভার্কার ইউজ করছেন, ভার্কার ইউজ করে 255 দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরেন এই জায়গাতে যে নালের কথা বললাম না, আপনি এখানে নালও বলতে পারেন, এখান থেকে নাল বলতে পারেন, অথবা এই যে নাল, এই টিকটা দিয়ে দিলাম, মানে হচ্ছে এই ইমেজ কলামে ভ্যালু এখন না দিলে, ইনসার্টের টাইমে যদি কেউ নাও দেয় সমস্যা নেই, পরে আপডেট করলে হবে। আর যদি নাল না থাকে, আপনি যখন ফর্ম সাবমিট করবেন এই ডাটা পাঠাইতেই হবে ডাটাবেজে, ইনসার্টের টাইমে লাগবে। যেসব ফিল্ড না লেবল সেসব ফিল্ডে এখন ডাটা না দিলেও কোনো সমস্যা নাই, যে কোনো টাইমে দিতে পারে। তাহলে এখানে আমরা দেখেন এই নালের বিষয়টা বুঝছি, তাহলে দুইটা জিনিস চিন্তা করবেন, নেম টাইপ লেন্থ। টেবিল বানাতে গেলে তিনটা চিন্তা করতে হবে, তারপরে হচ্ছে কোন কোন ফিল্ড নাল থাকবে আর কোনটা থাকবে না, আপনি চাইলে এখানে টিক দিয়ে দিতে পারেন। ওকে, আমার কাজ অলমোস্ট শেষ, বাট এই জায়গাতে একটু কাজ আছে, আমি একটু সাইডে আসবো। দেখেন এখানে এআই, এআই মানে ওই এআই নয়, আন্ডারস্কোর, এটাকে বলা অটো ইনক্রিমেন্ট। আপনার এই টেবিলে ধরেন আরেকটা ইউজার অ্যাড হবে, ধরেন এখানে আপনি দিলেন 2, এখন 3 নাম্বার ইউজার যে আসবে সে কি জানে যে এটার আইডি 3 না 2? সে তো আর ফর্মটিতে শুধু ইউজার সাবমিট করবে, ইউজার তো এটা জানার কথাও না, দেখার কথা সে কি ম্যানুয়াল দিবে যে ভাই তুমি 3টা সাবমিট করবো। তো একটা টেবিলের এই আইডি কখনো কি ডুপ্লিকেট হয়? আইডি ডুপ্লিকেট হলে তো ডাটা ডুপ্লিকেট আসবে। তার মানে এই আইডি প্রাইমারি কি বলতে হয়, আইডিকে কি বলা হয়, এই যে এআই দিব, এটা এআই দিলে দেখেন প্রাইমারি কি হয়ে গেছে না। তার মানে এই টেবিলের আইডি হচ্ছে ইউনিক, ডুপ্লিকেট জীবনও আসবে না। আপনার লাখ লাখ ডাটা বললেও কোনো সংখ্যায় ডুপ্লিকেট হবে না। এবং এই আইডিটা অটো ইনক্রিমেন্ট, মানে আপনাকে এটা পূরণ করার দরকার নেই, ফর্ম থেকে দেওয়ার দরকার নাই। ডাটা ইনসাইড হলে মাই স্কুল অটোমেটিক সে এক এক করে বাড়বে, লাস্ট যেটা আছে তার সাথে এক যোগ করবে, লাস্ট যেটা পাবে তার সাথে এক যোগ করে এটা দেখা দিবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, মোটামুটি কাজ শেষ আমাদের, আর কোথায় হাত দেওয়ার দরকার নাই। এখন এখানে আবার অনেক টাইমে এই যে আরও কাজ আছে, অনেক টাইমে কমেন্ট করতে হয়, মানে আপনি যেমন এই যে একটু আগে বললাম আমি যে এখানে, আচ্ছা এখানে একটু বুঝাই দিই, কমেন্ট আমরা করি। যেমন এখানে কোথায় 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 স্ট্যাটাস, ধরেন এই যে স্ট্যাটাসের এখানে এই যে সরি ইউজার টাইপ অ্যাডমিনের এখানে 0 আর 1 বললো,
এখন অন্য ডেভেলপার এসে জিরো সমান সমান আপনি কি নিয়ে কাজ করেন, ধরেন অনেকে বললাম জিরো মানে অ্যাডমিন, ওয়ান মানে ইউজার। এখন এখানে শুধু জিরো আর ওয়ান আছে, সেক্ষেত্রে আমি এখানে কমেন্টও করে দিতে পারি, তাহলে আমার টেবিলের সাথে কমেন্ট দেখাবে। আর কই গেল, ওই কমেন্ট লিখলে বলে দিব যে জিরো ইজ ইকাল টু ওয়ান, সেটা টেবিলে দেখায়। আচ্ছা আপাতত যদি দরকার নেই, আমরা এখন সেভ দেবো। এটা কি দিব, মোটামুটি সাজানো শেষ, সেভ। যদি এখন যাই, এই যে ইউজার টেবিল তৈরি গেল, দেখছেন? টেবিলের যদি ভিউতে যাই, এই হচ্ছে টেবিলের হেডিং, এই যে টেবিলের হেডিং বানাইছি না, এবং কোন ঘরে কি হবে সেটা বলেই দেয়া রাখছি। তার মানে এই হচ্ছে আপনার টেবিল বানাইছেন, আইডি আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, টাইপ, স্ট্যাটাস, মোবাইল আর কি ইমেজ। যদি টাক্সারে যান তাহলে দেখতে পারবেন যে আপনার এই বিল্ডিংয়ের মধ্যে আপনি কি কি বলে রাখছেন, কোন কলামের সাইজ কত, কোন কলামে কতটুকু কয়টা রড লাগবে, সেটা যেন বিল্ডিংয়ের ক্ষেত্রে চিন্তা করতে হয়। যেমন এই বিল্ডিংয়ের কিন্তু সব কলাম সাইজ এক না, দেখবেন যে কোনোটা হয়তো মোটা বেশি, কোনোটা চিকন কম। এটা যারা ইঞ্জিনিয়ার তারা জানে যে কোন জায়গায় লোডটা বেশি করবে। তো আমি যেহেতু আমার টেবিল বানাইছি, আমার টেবিলের মধ্যে বলে দিছি যে এই কলামে এই টাইপের ডাটা দিতে পারবা, এবং এটার লেন্থ এর থেকে বেশি দিতে পারবা না। তাহলে এই যে দেখেন এখানে বলছে আইডি, দেখেন এখানে একটা সাবির ছবি চলে আসছে, এটাকে বলা হয় প্রাইমারি কি। যদি ইয়েলো সাইন থাকে এটাকে বলা হয় প্রাইমারি কি। আর যখন ফরেন কি করবে, এই সাইনটাই আসবে, বাট সেটা হচ্ছে গ্রে কালারে হবে। যখন ফরেন কি রিলেশন করব, ওটার মধ্যে এরকম চাবি থাকবে, সেটা ফরেন কি হিসাবে থাকবে। বাট প্রাইমারি কি প্রত্যেকটা টেবিলে একটাই, এটাকে ডুপ্লিকেট হবে না। আপনি চাইলে ফোন নাম্বারকে প্রাইমারি কি বানাইতে পারেন, আপনি ইচ্ছা অটো ইনক্রিমেন্ট দিতে পারেন। বাট ফোন নাম্বারটা আমরা ইউজ করি, আমরা আইডিটাই ইউজ করি সবসময়, সবাই ইউজ করে এটাই। দেখেন এই যে অটোমেটিক, এটা অটো ইনক্রিমেন্ট। নেমটা কি ভারকার 250, ইউটিউব ওইটিউব অটো নিয়ে নিচ্ছে, কোলেকশন আপনাকে বলতে হয় না, কারণ আপনার ডাটাবেস তৈরি করতে আমি কোলেকশন দিচ্ছেন না, ইউটিউব এইটের জন্য সেটা অটো নিয়ে নিছে। ইমেল ভারকার, পাসওয়ার্ড ভারকার, টাইপ কত, এই দেখেন এই নাম অ্যাডমিন এবং কি ইউজার। আচ্ছা তারপর স্ট্যাটাস, স্ট্যাটাস বলছিলেন আপনি কি বুলিয়ান, বাট এখানে কি আসছে তিন ইন্টিজার, ওই যে সর্বনিম্ন ইন্টিজার, এটা জিরো অথবা ওয়ান, জিরো। তার মানে এখানে জিরো অথবা ওয়ান আসবে, কি আসবে জিরো অথবা ওয়ান আসবে। জিরো হলে তিন ইন্টিজার, ওয়ান হলে তো আমাদের এই যে বুলিয়ান ভ্যালু। মোবাইল নাম্বার কী ছিল, 15 সংখ্যা দিয়েছিলেন। তারপরে ইমেজ কত 258, বাট দেখেন এখানে আবার ইমেজ আবার কি বলছেন নাল। আমি চাইলে এখান থেকে আবার এডিট করতে, যেমন আমি ফোন নাম্বার এখন নিব না, তাহলে এখান থেকে আমি আবার এডিট করতে পারি চাইলে, এখানে না এই এখান থেকে নাল দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, মানে ওই কলামটাকে দেখেন নাল হয়ে গেল না, এখন এই যে নাল চলে আসছে। ওকে, এতটুকু বুঝতে পারছি? আমার মনে হয় টেবিল বানাইছেন, এখন এই টেবিলে ডাটা রাখার বলা। কারণ আমরা ম্যানুয়ালি একটু দেখি, এখনও কিন্তু পিএইচপি কোডে যায়নি, আমি পরে আবার এই ডাটাবেসের সাথে কী করতে হবে, সম্পর্ক ডাটাবেস বানিয়ে দিতে হবে না। এই ডাটাবেস কি আপনি সবাই কি বানাবে, জাস্ট অ্যাডমিন বানায় দিছে, এটার সাথে কি ডাটা পাঠানোর একটা কানেকশন তৈরি করতে হবে। আচ্ছা, আমাদের এত ডেম, ইমেল, পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড আপাতত নাল রাখলাম। এখন আমি যেহেতু লগ ইন নিয়ে কাজ করবো না, আমি জাস্ট শুধু ইমেল আর ফোন নাম্বারটা পাস করবো। টাইপটাও আমি বাই ডিফল্ট টাইপ তো ইউজারই আছে, সমস্যা নেই। স্ট্যাটাস তো ওয়ানই থাকবে বাই ডিফল্ট। তার মানে এখান থেকে আমার ডাটা দিতে হবে কোন কোন ঘরে বলেন তো আপনারা, নেম, ইমেল, এই দুইটা দিলে হয়ে যাবে না? বাকিতেও যেমন পাসওয়ার্ড কি নাল, টাইপটা বাই ডিফল্ট ইউজার, এটা না দিলেও কোনো সমস্যা নাই। স্ট্যাটাস বাই ডিফল্ট কী হবে ওয়ান সবাই, এটাও দিতে হচ্ছে না, এখন এখন দিতে হচ্ছে না আর কি। মোবাইল নাম্বার এখন পূরণ না করলেও কোনো সমস্যা নাই। ইমেজ এটা না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে এই কলামগুলো যদি একটু সাজাইতে হয়, মানে উচ্চায়ন উপরে নিচে যদি করতে হয়, যেমন এই এটা নিচে আসলে বেটার হতো, আমরা আর একটা কলাম নিতে পারি, যেমন হচ্ছে কখন সেই ডাটা ইনসার্ট করছে, মানে কোনো একটা ইউজার কখন রেজিস্ট্রেশন করছে সেই টাইমটা যদি রাখতে চাই, থাকে না আপনার 5 দিন আগে রেজিস্ট্রেশন করছে, তাহলে আরেকটা কলাম নেন। এখানে যদি কলাম অ্যাড করতে হয়, দেখেন এখানে এই যে লেখা আছে কয়টা কলাম অ্যাড করবেন, একটা না দুইটা না তিনটা, কার পরে করবেন, ধরুন ইমেজের পরে না এর পরে করবেন, আপনার ইচ্ছা। তো আমি একটা কলাম দিলাম ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড আন্ডারস্কোর অ্যাড। এটা কেন বললাম, লারাবেলে এরকম থাকে, দুইটা কলাম থাকে, একটা ক্রিয়েটেড একটা হচ্ছে ডিলেটেড অ্যাড। এটা হবে টাইম স্ট্যাম্প, কী দেবো টাইম স্ট্যাম্প, মানে ওই যখন সে হচ্ছে এটা ক্রিয়েট করতেছে ওই ওই তখনকার টাইম স্ট্যাম্পটা নেবো আমরা, সেই ক্ষেত্রে এখানে এই যে এটা নেব, এবং এটা আমি নাল রাখলাম, আপাতত কি রাখলাম নাল। এবং আরেকটা নেব হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, একসাথে নিলে বেটার হতো, যত মিস করছি। আরেকটা নেব ডিলেটেড অ্যাড, আপডেটেড অ্যাড, সরি আপডেটেড অ্যাড, কখন আপডেট করছে কথার কথা, সেটার ট্যাগও যদি রাখতে হয় আমাকে, তাহলে আমি এটাও নাল রাখলাম। এই হচ্ছে আমার 10 কলামের একটা টেবিল, 10 কলামের ভিতরে আমার শুধু এই নেম আর ইমেল দিলে হয়ে যাবে। আচ্ছা চলেন এখন একটা ইউজার আমি ম্যানুয়ালি বানাই, মানে এখানে কোনো জায়গায় এখান থেকে ইনসার্ট করবো। মাই স্কুলের এখানে দেখেন ইনসার্ট নামে একটা বাটন আছে,
এই দেখেন ইনসার্টে গেলাম, আমি কিন্তু টেবিল সিলেক্ট অবস্থা থাকতে হবে। এখন আপনি যদি এখান থেকে ইনসার্টে যান তাহলে কিন্তু হবে না, এবং এবার আপনি পাবেনও না। আমি যদি ডাটা বেজে যাই, দেখেন এখানে ইনসার্টের কোনো অপশন আছে? আর আমাকে কোনো একটা ডাটা বেজাকে ধরতে হবে, তারপরেও কিন্তু এখানে ইনসার্ট আসে নাই। ওই ডাটা বেজের ওই টেবিলে ক্লিক করতে হবে, দেন হচ্ছে দেখেন ইনসার্ট এখানে অপশন আসছে, তার আগ পর্যন্ত আসে নাই। ইনসার্টে গেলাম, ইনসার্টের এই সাইডে আপনার কোনো কাজ নাই, জানেন কলামের নাম আছে, টাইপ আছে, ফাংশন, এগুলো দরকার নাই, শুধু ভ্যালু দেবেন। কি দেবেন? ভ্যালু। আচ্ছা, আইডি তো এখানে ওয়ান লেখার দরকার আছে? নাই, আইডি তো অটোমেটিক বাড়বে, তাহলে আইডি দিতে হবে না। আমি যেমন এখানে আমি নাম দিলাম, কারণ আমি আমার নাম লিখলাম। আর দিতে হবে হচ্ছে ইমেলটা কি ম্যান্ডেটরি ছিল? আচ্ছা, পাসওয়ার্ডটা কিন্তু নাল, এই দেখেন টিক দেওয়া ছিল নাল, মানে এখন পুরো না করলেও কোনো সমস্যা নাই। স্ট্যাটাসটা এখানে কি ছিল? স্ট্যাটাস 1, বাইট হোল কত ছিল? 1, মানে এটাও দিতে হবে না। ইমেজ এটাও নাল। আমি চাইলে আরও ইউজার অ্যাড করতে পারি, যেমন এখানে দিলাম হচ্ছে, যেমন শাহেদের নাম দিলাম এসে শাহেদ, ইমেল দিলাম এসে দিলে কথা, এটা @mail.com। ধরেন শাহেদাকে আমি এখানে একটা কাজ করি, ওরে আমি, ধরুন আমি অ্যাডমিন, এখানে ওরে অ্যাডমিন বানাই দিলাম, আমি নর্মাল ইউজার, ওনারে অ্যাডমিন বানাই দিলাম, এখান থেকে দেখাই দিলাম আর কি। ওটা তো এরকম আমার ফন্টিতে ড্রপডাউন থাকবে, চেক বক্সে সে কি অ্যাডমিন, এটা ব্যাকএন্ডের জন্য, আসলে ফন্টিতে ইউজারের জন্য আছে। অ্যাডমিন যে থাকবে সে বলে দেবে যে এটা কি ইউজার না অ্যাডমিন, বা রেজিস্ট্রেশন করলেই তো ইউজারই হয়ে যাচ্ছে। বাট আমি ওদের মধ্যে থেকে কাউকে কি বলতে পারি, অ্যাডমিন বানায়ও দিতে পারি যে। ওকে, এইটা স্ট্যাটাস বাই ডিফল্ট 1, এই মোবাইল নাম্বার দিলাম না, ধর এটার ক্ষেত্রে মোবাইল নাম্বার দিলাম 01, সর্বোচ্চ কত দিতে পারবো? 15, তাই না? 15 বেশি দিলে ইরোর দিবে। চারটা হলো আর দুইটা। ওকে, ইমেজ নাল, আমি চাইলে আরও অ্যাড করতে পারি এখানে, আরও কন্টিনিউয়াস রো, তো আপাতত গো দিলাম। দেখেন এখানে কি আছে, ইনসার্ট ইনটু ইউজার্স, এই যে এসকিউএল পরে একটু পরে শিখবেন এই কমান্ডটা। তো ডাটাবেজের 4টা জিনিস, CRUD, এটাকে সংখ্যা বলা হয় কি ক্রুড বা ক্রাড যেটাই বলি। CRUD, সিতে হচ্ছে ক্রিয়েট করা, আরতে কি রিড করা, ইউতে আপডেট করা, ডিতে ডিলিট করা। তো এই ডাটাবেস শিখতে গেলে শুরুতে আসলে ক্রুড অপারেশন শিখাই যে আসলে ডাটা আমি ক্রিয়েট করতে পারি কিনা, ডাটা আমি ডাটাবেসে আনতে পারি কিনা, কোনো একটা আপডেট করতে পারি কিনা, একটা ডিলিট করতে পারি না, মানে মূলত আসলে এইটা মাথার মধ্যে ঢোকাইতে হবে। তাহলে এটা বলে কি করবে, আপনি সব টেবিলে একই কাজ করবেন। তো আপনি যে এখানে একটু আগে যে কাজটা বানালেন না, সব টেবিলেতে একই কাজ, ক্যাটাগরি ইনসার্ট করো, ক্যাটাগরি যদি ভুল হয় আপডেট করো, প্রয়োজনে ডিলিট করে দাও। আর যেটা আছে সেটা তো দেখাইতে হবে, দেখানোর পর না ডিলিট করতে পারবো। তাহলে প্রথমেই করতে হয় কি, রিড রিড না আসলে ক্রিয়েট করা, সিআর মানে আগে ক্রিয়েট করতে হয়, তারপরে আগে কি রিড করতে হয়। রিড করে আনার পরে যদি মনে হয় যে এটা ভুল হয়েছে আপডেট করতে হয়, আর যদি মন চায় ডিলিট করতে পারি। এই সংক্ষেপে হচ্ছে সিআর কি, এটা হচ্ছে ক্রিয়েট। এই হচ্ছে 4টা অপারেশন। কয়টা অপারেশন চালাতে হবে আমাকে? 4টা, মানে আমার এই টেবিলে ডাটা নিয়ে কাজ করতে গেলে 4টা। তো আমি ফার্স্ট অপারেশন চালালাম কোনটা বলেন তো? এখন কোন অপারেশনটা হচ্ছে? ইনসার্ট অপারেশন, মানে ক্রিয়েট অপারেশন হচ্ছে। কি হয়েছে? ইনসার্ট হয়েছে। এখন আমি যদি এটা ভিউতে যাই, এটা হচ্ছে কমন, মানে আলটিমেটলি আপনি এইভাবে লিখে রান করলে ডাটা ইনসার্ট হবে। আপনি ভিজুয়ালি ঘরে যে কাজটা করলে সেটাই তো ইউজার করবে। ফর্মের মধ্যে ওরকম ফিল থাকবে, তোমার নাম লেখো, তোমার ইমেল লেখো, তারপরে তুমি গো দাও অথবা কি সাবমিট করো। আর যদি এটা এই যে এভাবেও লিখি, এভাবে তো কাজ হবে। আমি যদি এখন ভিউতে আসি, দেখেন আমার টেবিল এখন ডাটা কয়টা? 2টা, দেখছেন? এই যে আমার 2টা ডাটা, এবং দেখেন আমি কিন্তু ইউজার, ও হচ্ছে অ্যাডমিন, তাই না? এবং এনামের এখানে সুবিধা হচ্ছে আপনার ড্রপডাউন থেকে মানে চেঞ্জ করে দিতে পারেন, কী করতে পারেন। অ্যান্ড এখানে যদি 0 আর 1 থাকতো তাহলে কি সমস্যা হতো বলেন তো আপনারা? তাহলে আপনি জানেন যে 0 মানে অ্যাডমিন, 1 মানে ইউজার, অথবা 1 মানে অ্যাডমিন, বাট অন্য কেউ দিল না। বাট আমি এখানে দেখতে ড্রপডাউনে ক্লিক করলেই বুঝতে পারতেছি যে আমার এনাম হচ্ছে 2টা, হয় ইউজার হবে না হয় অ্যাডমিন হবে। এখান থেকে বাইরে থেকে অন্য কোনো ডাটা পুশ করার সুযোগ নাই। চাইলে আমি এখানে আরেকটা দিয়ে করতে পারি, কারণ আমার ডাটা টাইপের মধ্যে বলাই আছে হয় ইউজার হবে, এবং এইরকমই পাঠাইতে হয়। এই জিনিসটা যখন চেঞ্জ করবো ভ্যালুটাও এরকম হতে হবে। এই জন্য আমরা এসব ক্ষেত্রে, বিশেষ করে এসব ক্ষেত্রে এনামের মধ্যেই ডাটা রাখি। যেমন আমি যে আপনার অর্ডার পাঠায় না, অর্ডারের একটা ই কমার্সের অর্ডারের অনেক কটা স্টেপ থাকে। আপনার দারাজে প্রোডাক্ট অনেক অর্ডার করছেন, অর্ডার অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন আসে, বা অথবা আপনার অর্ডার অ্যাপ্রুভ হয়েছে, আপনার অর্ডার প্রসেসিং হচ্ছে। আপনি অ্যাপের মধ্যে গেলে দেখতে পান না প্রসেসিং হচ্ছে, অন দ্য ওয়ে, আপনার রাস্তায় আছে, কে পাঠাইছে, মানে ডেলিভারি হয়েছে। এই যে অনেক কটা স্ট্যাটাস, এই স্ট্যাটাসগুলো কিন্তু ফিক্স, তাই না? ডিফল্ট পেন্ডিং থাকবে, তারপরে কি থাকবে, এইগুলো এইসব ভ্যালুটা সবসময় আমরা এনামেই রাখি, যে একটা অর্ডার ডিফল্ট অবস্থায় পেন্ডিং আছে, তারপরে অ্যাপ্রুভ হবে, প্রসেসিং হবে, প্যাকেজিং হবে,
শিপমেন্টে যাবে, মানে এরকম অনেক কটা ধাপ রাখা যায়, এগুলো এনাম হিসেবে রাখলে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। তো PHP 8 থেকে এনাম নিয়ে কাজ করা অনেক সুবিধা আর কি। তো আমার মনে হয় এতটুকু বুঝতে পারছি সবাই যে কনসেপ্ট আমি ওভারঅল আলোচনা করলাম। টেবিল বানাইলাম, টেবিলে কোন কলামে কী ধরনের ডাটা থাকে, মাইস্কুলের যে ডাটা টাইপ স্ট্রিং, নিউমারিক স্ট্রিং আর কি ডেট টাইপ। তো কখন কোনটা বলতে হয়, আপনি যখন একটা প্রজেক্ট বানাবেন প্রথম কাজ হচ্ছে এরকম জিনিস আগে সাজায় নেওয়া যায়, আমার টেবিল থাকবে কয়টা, কোন টেবিলে কি থাকবে। যারা ডিজাইনার তারা এখানে এই যেমন এই জায়গায় বলেও দেয় এটা হবে কি ভার কার, এবং এটা নট নট নাল, এবং সর্বোচ্চ কত 255 কাটা। এবার এই জিনিসটা কমান লিখে লেখাও কাজ করা যায়, সেটা পরে আপাতত গ্রাফিক্যালি শিখেন কমান লেখাও। তার মানে যারা ডাটাবেস ডিজাইন করে তারা বলে দেয় যে আপনি নেম কলাম নেবেন, সেটা অবশ্যই ভার্কার নেবেন, সেটা নট নাল মানে তাকে দিতে হবে, সর্বোচ্চ কত কাটা নেবেন 255। তো ডাটাবেস যারা ডিজাইন করে এরকম সুন্দর সব চার্ট করাই থাকে, আপনি শুধু দেখবেন আর বানাবেন, দেখবেন আর বানাবেন। আর যেহেতু আমরা ফুল স্ট্যাক ডেভেলপার, আমাকেই চিন্তা করতে হবে, আমাকে ডিজাইনও করতে হবে, ডাটাবেসে ডিজাইন করতে হবে, ডাটাবেস বানাতে হবে, এবং কি এটা ফাংশনালও করতে হবে, ডাটা ইনসার্ট আপডেটের কাজটাও আমাকে করে দিতে হবে। আমার মনে হয় এতটুকু কাজ আমরা বুঝছি। এখন আমরা এই যে ডাটাবেসটা বানাইলেন, টেবিল বানাইলেন, যেটাই বানাই ডাটা তো রাখছি, এখন কি ইউজার কি এখানে ইনসার্ট করবে না ফ্রন্ট এন্ডে ফর্ম দিয়ে ইনসার্ট করবে, ফর্ম থেকে, অথবা অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন তার যারা নন টেকনিক্যাল অ্যাডমিন তারা কি এখানে ঢুকে বুঝবে? আর এটা এক্সেস দিলে তো সাইডে হ্যাক হয়ে গেল, সব তো ডাটা নিয়েই নেবে। তো লাইভ সার্ভারে ডাটাবেস তার পাসওয়ার্ড দেওয়া থাকে অনেক বড়, মানে সিকিউর করার জন্য। ডাটাবেজে অ্যাক্সেস নেওয়া মানে কি সাইট অ্যাক্সেস নিয়ে নেওয়া, ডাটাবেজ ইউজারনেম পাসওয়ার্ড চেঞ্জ করে সে ঢুকে বলো আপনার সাইটে ঢুকতে পারতেছে না, আপনার সাইটে ঢোকা মানে কি সাইটে সে ডাটা মাটা সব ডিলিট করে চুরি করে নিয়ে চলে গেল। তো ওয়ার্ল্ডের এখন বর্তমান ওয়ার্ল্ড চলতেছে ডাটার উপরে, তাই না? এই যে এআই নিয়ে কাজ করতেছে, যার কাছে যত ডেটা আছে, তার ডেটা না থাকলে তার সে এআই নিয়ে কাজ করতে পারে, ডেটা নিয়ে মানে হচ্ছে অনেক ডেটার মধ্যে এআই নিয়ে কাজ করতেছে। এই জন্য বললাম যে ডেটা হচ্ছে মেন জিনিস, সিকিউরিটির একটা ব্যাপার থাকে। আপনি যখন ডাটাবেস বানাচ্ছেন এবং ডাটাবেসের এই যে ভ্যালিডেশনটা, আমাদের কলাম ভ্যালিডেশনও শিখতে হচ্ছে। কারণ আমি এই টেবিলে আমি স্ট্যাটাসের এখানে কী নেব, ফোন নাম্বার কয় সংখ্যা নেব, হ্যাঁ, এখানে ফোন নাম্বারের জায়গায় যে সে যদি অন্য কোনো ডাটা দিয়ে সাবমিট করে তাহলে তো আমি অ্যালাউ করবো না। এই কারণে আমি যদি ডাটাবেস ডিজাইন করার টাইমে মোটামুটি ধারণা থাকে যে আসলে এটা নিলে এটা হয়, এটা কেন নিচ্ছি, এটা কি 15 সংখ্যা নিলে ভালো হবে, এই জিনিসগুলো আপনাকে অ্যাজ এ ডেভেলপার হিসেবে তো জানতেই হবে। আপনি না থাকলে আপনার সিনিয়র বলে দিবে, এবং আপনি যখন অ্যাট এ টাইমে 8-10টা কাজ করবেন তখন আপনার ধারণা হয়েই যাবে যে এই টেবিলে এই কলাম থাকবে, এটা নিলে এটা হয়, এটার জন্য এই কলামটা ফেল নেব। চাইলে তো মডিফিকেশন করাই যায়, পরবর্তীতে আমি চাইলে আপডেট করতেই পারবো, কোনো সমস্যা নেই। বাট যখন আমার এই ধরনের আপনি এমন একটা টেবিলে কাজ করতেছে যেটার মধ্যে অলরেডি লাইভ, আমি তো অনেক টাইম করতে হয়, লাইভ প্রজেক্টে কাজ করতে হয়, কারণ কোনো কারণে যদি দেন 500 ইউজার আছে, একটা কলাম উলটপালট হওয়ার কারণে আবার কী হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে লাইভ প্রজেক্টে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কী করে আমরা ব্যাকআপ নামায় নেই, ব্যাকআপ নামায় লোকাল আগে টেস্টিং করে যে ঠিকমতো কাজ করতে কিনা, তারপর আবার ওটা লাইভে কাজ করতে হয়। কারণ একটা ভুলের জন্যে, কিছুদিন আগে টুইটারে একটা দেখলাম, পোস্ট দেখলাম, অনেক বড় একটা কোম্পানি, তাদের অনেক ইউজার ছিল, তো তারা ওই গিটহাবের মাধ্যমে তাদের হচ্ছে ফিচার আপডেট করতে গেছে। তো গিটহাবে আমরা যেমন প্রজেক্ট করি না, এই প্রজেক্টটা তো সি প্যানেলে ম্যানুয়ালে উঠায়, তো গিটহাবে আপনার হচ্ছে CI/CD নামে একটা অপশন আছে, এটা মোস্ট পপুলার, মানে আপনি কাজ করলেন পুশ দিলেন একবার লাইভ সার্ভার চলে যাবে CI/CDটা। তো ওনারা লাইভ সার্ভারের প্রোডাকশনে ওদের ওই ছিল, মানে ওনারা ডাটাবেজের মাইকের একটা ফ্রেশ কমান চালাইছে, তো ওরাও খেয়াল করে না যে এটা প্রোডাকশনের সাথে কী করা আছে, লিঙ্ক আপ করা আছে। যেই এটা কমান দিছে রিফ্রেশ, সব ডাটা ডিলিট হয়ে গেছে পুরো সাইট। তো এরকম ভুল হতে পারে, এই জন্য আমাদের মানে যারা প্রোডাকশনে কাজ করি আগে ব্যাকআপ নামাই নিয়ে তারপর চিন্তা করে কাজ করতে, CI/CD নিয়ে কাজ করতে গেলে। তো যাই হোক, এগুলো ধারণা পরে আস্তে আস্তে পাবেন আপনারা। আমার মনে হয় এতটুকু যদি আমরা বুঝে থাকি, আমি একটু আবার রিক্যাপ করি। আমি ডাটাবেস বানাইলাম, আমি যে কোনো নামে ডাটাবেস বানাইতে পারি, এখানে গেলাম, ডাটাবেসের নাম দিলাম, ডাটাবেসের এই যে ইউনিকোডের জন্য MB3 ইউনিকোড অথবা MB4 ইউনিকোড, যে কোনো একটা ইউজ করলেই হবে। হ্যাঁ, MB4 ইউনিকোড নিচের দিকে আছে, এই যে এটা MB4 অথবা একটা। তারপরে কি হয়, ডাটাবেস তৈরি হয়ে গেল, ডাটাবেসের মধ্যে তারপর কী করতে হয়, টেবিল বানাতে হয়। যেমন আমার ডাটাবেসে কয়টা টেবিল, এখন একটাই টেবিল, কয়টা টেবিল, একটা টেবিল। আমি চাইলে এই যে আবার টেবিল বানাতে পারবো, কিন্তু যেমন আমি যদি ক্যাটাগরি বানাই, এরপর টেবিলের নাম কি, ক্যাটাগরি, তাহলে আমি এখানে ক্যাটাগরি বানাতে পারি না, সেম একই প্রসেস। কারণ আমি আরেকটা টেবিল বানাই, তারপর আমি দেখাচ্ছি ক্যাটাগরিজ। তাহলে এখন যাবো কী নামে, টেবিলের নাম হবে কি ক্যাটাগরিজ। কয়টা কলাম এখানে, 1 2 3 5টা না, তাহলে এখানে কয়টা ফিল্ড নিতে হবে, 5টা ফিল্ড। চলেন, তাহলে প্রথমে কি আছে, আইডি, এরপরে
নেম, এরপরে স্ল্যাগ, এরপরে হচ্ছে স্ট্যাটাস ও ইমেজ ছিল না, ইমেজ, আসলে এইসব ক্ষেত্রে স্ট্যাটাস লাগে না, তারপর লাগতাম। আইডি হবে ইন্টিজার, নেম হবে ভার্কার, স্ল্যাগও ভার্কার, স্ল্যাগ কি জিনিস পরে শিখাবো আমি আপাতত। ইমেজ ভার্কার, স্ট্যাটাস হচ্ছে কি বুলিয়ান, নাকি একটু আগে শিখালাম না, বুলিয়ান, ট্রু আর ফলস। আইডি হবে 10 সংখ্যা, নেম 255, এটা 255, এটাও 250 ক্যারেক্টার। স্ট্যাটাসটা কিছু বলতেই হবে না, কারণ এখানে বুলিয়ান বললে তো কিছু বলার দরকার পড়ে না। আর বাই ডিফল্ট স্ট্যাটাস আপনি বলতেই পারেন যে ডিফল্ট অবস্থায় এটা কি অ্যাক্টিভই থাকবে। আর কোথায় হাত দেওয়ার দরকার নাই, আমাদের ইমেজটা নাল থাকতে পারে, কি থাকতে পারে, ইমেজ থাকতেও পারে নাও পারে। এই যে টিক দিলাম, প্রাইমারি কি হয়ে গেল, সেভ দিলাম, আমার ডাটাবেস তৈরি, ডান। স্ট্রাকচার আসে না, এই যে আইডি প্রাইমারি কি, নেম ভার্কার, স্ল্যাগ ভার্কার, ইমেজ, ইমেজটা আবার কি না লেবল, স্ট্যাটাস বাই ডিফল্ট কি সবসময় 1ই থাকবে, চাইলে আমি ব্যাকের দিকে 0 করে দিতে পারবো। তাহলে 2টা টেবিল, আমার ডাটাবেস দেখেন কয়টা টেবিল হলো, 2টা টেবিল। তো আগেই আমি যেরকম সাজায় নিয়েছিলাম, এইভাবে আগে সাজায় নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন চলেন এই যে ডাটা আমি চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারি এখান থেকে, তাই এখান থেকে তো ইনসার্ট করে লাভ নাই, আমাকে কী করতে হবে, ডাটাবেস। এখন ডাটাবেসের কী শিখতে হবে, কানেকশন শিখতে হবে। তো চলেন আমার ডাটাবেস রেডি। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ডাটাবেসের এসকিউএল কানেকশন আছে। এসকিউএল কানেকশন, এখানে যদি এসকিউএল আসি, এখানে দেওয়া আছে ক্রিয়েট ডাটাবেস, এটা হচ্ছে মূল এসকিউএল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা শিখতে হলে আরও ভালো, মূল এসকিউএল ল্যাঙ্গুয়েজটা এখান থেকে শিখতে হলে ভালো। বাট আমরা যেহেতু মাইস্কুয়েল নিয়ে কাজ করতেছি, যদি মাইস্কুলে আসি, পিএসপির এখানে আসি, আপনারা W3 স্কুলের থেকে এই জায়গাতে 3টা জিনিস একসাথে দেখানো আছে, আপনারা এই জায়গায় আসবেন। ইন্ট্রোডাকশন অলরেডি আলোচনা হয়ে গেছে, কি সুবিধা, এই যে টেবিল থাকে আপনি বানাইছেন, এই কাজটা করে আসছেন, ওকে। টকিং টু মাইস্কুল ডাটাবেস উইথ এসকিউএল, মানে কি বলতেছে, মাইস্কুল ডাটাবেসের সাথে কি করবেন, টক মানে হচ্ছে কমিউনিকেশন, কথা বলবেন, আপনি বানাইছেন সেটা নিয়ে আসতে হবে না, পাঠাইতে হবে, সেটাই এখানে বলছি টকিং টু ডাটাবেস উইথ এসকিউএল। এসকিউএল এর মাধ্যম দিয়ে আপনি আপনার ডাটাবেসের সাথে কথা বলেন। তোমার কাছে কয়টা ডাটা আছে আমাকে দেখাও, অথবা আমার এই ডাটাটা তুমি রাখো, অথবা তুমি এই ডাটাটা তুমি মানে ডিলিট করে দাও, অথবা এটা আপডেট করে দাও। এই যে কাজটা এখন কমিউনিকেশন করতে হবে এসকিউএল এর মাধ্যম দিয়ে, সেইটাই একটা টাইটেলে সুন্দর লাগলো আমার কাছে। টাইটেলটা বলছে যে টকিং টু ইওর ডাটাবেস উইথ এসকিউএল ল্যাঙ্গুয়েজ। এসকিউএল একটা কুইরি টেক্সচার ল্যাঙ্গুয়েজ, যেটা এখানে সুন্দর করে বলা আছে। এই এসকিউএল এর মধ্যে আসলেও দেখেন এখানে বলে ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট টেবিল, তারপরে কনস্ট্যান্ট কি জিনিস, ইনসার্ট করতে হয় কিভাবে, ওই যে ক্রুডের ক্রিয়েট, রিড, আপডেট সব। এবং এখানে আরও অনেক কাজ আছে, ওই যে র পিএসপিতে যেমন কন্ডিশন লেখেন না আপনারা, ডাটাবেজের কন্ডিশন, বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে অনেক কন্ডিশন দিয়ে ডাটা আনতে হয়। যেমন আপনার এই মাসে লাস্ট কত কী পরিমাণ অর্ডার পড়ছে, সর্বোচ্চ কোন প্রোডাক্টের অর্ডার বেশি, এখানে কন্ডিশন করে রাখতে হয়। ম্যাক্সিমাম প্রাইস কোনটার, কোনটা মিনিমাম প্রাইস দেওয়া আছে, কোন প্রোডাক্টটা বেশি হিট হয়েছে, এটা কন্ডিশন লজিক লিখে ডাটার থেকে ডাটা শর্ট আউট, বিশেষ করে যখন রিপোর্ট জেনারেট করতে হয় তখন এখানে আপনাকে জয়েন জানতে হবে এরকম কন্ডিশনের মাধ্যম দিয়ে। যেমন কতগুলো ডাটা আছে আমি কয়টা দেখাবো, এখানে সর্বোচ্চ কার রেটিং বেশি, অনেক কন্ডিশন দেয়। তখন এই যে এখানে ডাটাবেসের মধ্যে অ্যান্ড অর এগ্রিগেট ফাংশন আছে, যেটাকে বলে এগ্রিগেট ফাংশনের ব্যবহার। তারপরে যে বিটুইন, হ্যাঁ বললাম যে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কতগুলো ডাটা পড়ছে তাদেরটি নিয়ে আসো, তখন এই যে বিটুইনে হোয়ার বিটুইনের ব্যবহার আছে, এগুলো প্রত্যেকটা আসবে। লিমিট আছে, ডিসেন্টেন্ট মানে ইউনিক ডাটা করে নিয়ে আসেন, হ্যাঁ, বা এক কমন ডাটা যদি থাকে সেটাকে বাদ দেয় শুধু ইউনিক করে নিয়ে আসেন, এটা একটু দেখতে হবে। তারপর আছে টেবিল কীভাবে ট্রাঙ্কেট করতে হয়, ড্রপ করতে হয়। এরপরে আসবে জয়েন, এই ইউজার কয়টা প্রোডাক্ট আপডেট করছে অথবা কয়টা অর্ডার করছে তার এইগুলো নিয়ে আসো। জয়েনের আবার ক্যাটাগরি আছে, ইনার জয়েন, লেফট জয়েন, তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, একদিনে না, জাস্ট ধারণা রাখি। এখন আমার কাজ হচ্ছে মাইস্কুলে কী করা, টকিং করা, যে আমি এখন আমার ডাটাবেজে বানাইছি পিএসপিতে, এখন ডাটাবেজের সাথে তুমি কানেকশন তৈরি করবা। তাহলে এখানে আসি, কানেক্ট ডাটাবেস, কী করবেন, ওয়ে টু কানেক্টেড মাইস্কুল থ্রু পিএসপি। পিএসপি যেহেতু সার্ভার লাইন ল্যাঙ্গুয়েজ, ডাটাবেজের সাথে কী করতে হবে, পিএসপির মাধ্যমে কানেকশন তৈরি করতে হবে, যে আপনার ওই ডাটাবেজে, এখন এই ডাটাবেজে তার একটা প্রজেক্ট থাকবে না, এখানে তো আরও ডাটাবেজ থাকতে পারে, তাই থাকতে পারে না, আমি চাইলে আরেকটা ডাটাবেজ বানাতে পারি না, আমার আরেকটা প্রজেক্ট করতে ডাটাবেজ আরেকটা বানাতে পারি। এখন আপনি কোন ডাটাবেজ বানাইছেন সেই ডাটাবেজের সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। এখন এই কানেকশন তৈরি করতে গেলে পিএসপির মাধ্যমে কানেকশন তৈরি করা হয়, 3ভাবে কানেকশন তৈরি করা যায়। তো মাইস্কুলে যেটা মাইস্কুল আই যেটা ইউজ করা হয়, আগে ইউজ করা হতো শুধু মাইস্কুল, এখন হচ্ছে ইমপ্রুভ করা হয়েছে, মাইস্কুল আই ইউজ করা হয়। নিচের দিকে যদি আসি, 3ভাবে ডাটাবেজের সাথে সম্পর্ক জোড়া দেওয়া যায়। একটা হচ্ছে প্রসিডিউরাল, মানে বেসিক ওয়ে, একবারে বেসিক। অবজেক্ট ওরিয়েন্টেড, যদি অবজেক্ট ওরিয়েন্টেড পড়াই নেই আপনাদের, অবজেক্ট ওরিয়েন্টেড সামনে আসবে। আর একটা হচ্ছে পিডিও,
তো মোর অ্যাডভান্স হচ্ছে এইটা, এটা শিখতে পারলে সবথেকে ভালো। এবং এটা সুবিধাটা বেশি। ভবিষ্যতে এটা ডাটাবেসটা যদি মাইস্কুল থেকে অন্য ডাটাবেসে শিফট হয়, সেটাও কি কাজ করা সম্ভব যদি পিডিও দিয়ে কাজ করি। হ্যাঁ, আর ওপিপিতে কোড লেখা যায়, এই তিনভাবে কোড লেখা যায়। তো চলেন আমরা আগে একটা একটা করে শিখি, প্রত্যেকটা পার্থক্য আমি বোঝাবো। বাট আমরা কাজ করবো এটাতে, পিডিও দিয়ে। পিডিওটা মোর অ্যাডভান্স, এবং পিডিওর সাথে শুধু এইটা না, আমাকে হচ্ছে পিডিওর পিপিআর স্টেটমেন্ট শিখতে হবে, সেটা পরে আসে। আসলে আমরা আগে কানেকশন তৈরি করি। চলেন আমাদের প্রজেক্টের এই জায়গায় এটা ক্লোজ করে দিলাম, এটা জাস্ট টেবিলে দিলাম CONN অথবা ডিবি, যে কোনো নামে নিতে পারেন। ডিবি কানেক্ট আমি নিলাম হচ্ছে ডিবি কানেক্ট ডট পিএসপি, কী নিলাম? ডিবি কানেক্ট ডট পিএসপি, অথবা ডিবি নামে যে কোনো নামে নিতে পারেন। পিএসপি নেন, পিএসপি শুরু শেষ। আচ্ছা, কানেকশন তৈরি করতে গেলে আপনার এই ডাটাবেসটা কোনো সার্ভারে আছে নাকি? লোকাল সার্ভার আছে না? তাই ডাটাবেসের ভিতরে 4টা জিনিস লাগবে। সার্ভারের নাম লাগবে, মানে এই ডাটাবেসটা কোন সার্ভারে আছে। আমাদের আপাতত লোকাল সার্ভার, তাই আছে না? তাহলে সার্ভারের নাম, তারপরে হচ্ছে সার্ভারের ইউজার নেম, ওই যে লগ ইন করাটা, আপনারা যখন পিএসপি মাইডমিনে ঢুকলেন কি আসছিল? ইউজার নেম পাসওয়ার্ড চাইছে না? এই যে এটা যখন আমি অন্য জায়গায় ঢুকলাম, ইউজার নেম পাসওয়ার্ড চাইছে কি চাই নাই বলেন? এই যে পাইছে। তাই এই ডাটাবেসের কি ইউজার নেম কি, মানে এই মাইস্কুলে ঢুকতে গেলে মাইস্কুলতে ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। তারপরে আবার এটার ভিতরে যখন ঢুকলেন, এটার আবার কোন ডাটাবেস আছে সেটা লাগবে না? তার মানে আপনার 4টা জিনিস লাগবে। প্রথমে হচ্ছে, আবার এখানে লিখে দিছি, আমি লিখে দিলাম আর শর্টকাটে বলি। সার্ভার নেম কি? লোকাল হোস্ট। পাসওয়ার্ড ইউজার নেম রুট। এই যে ইউজার নেম কি ছিল? রুট। পাসওয়ার্ড তো এমটি, তাহলে এখানে কি হবে? এমটি নাল। ডিবি নেম, তো ডিবি নেম আমি কি দিছি? কমার্স দিছি না অন্যটা দিছি? তাহলে আমি এখন ডাটাবেসে যাব। এই যে আমি ডাটাবেসটা যখন বানাইছি, এখানে ডাটাবেসের নাম কি ছিল? এই যে এটা PWS ব্লক। তার ডাটাবেসের নাম কোনটা? বুঝতে পারছি? ডাটা সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। ইউজার নেম বাই ডিফল্ট রুটই থাকে, বা রিয়েল সার্ভারে আবার ইউজার নেম আলাদা থাকতে পারে, অনেক বড় ওটা বানাইতে হয়। পাসওয়ার্ডও থাকবে ওখানে, তার যে কেউ ঢুকতে পারবে না, পাসওয়ার্ড থাকবে। এখন ডাটাবেসের সাথে কী করতে হবে? ক্রিয়েট কানেকশন। অ্যান্ড এই কানেকশন করা যায় কয়ভাবে? 3ভাবে করা যায়। প্রসিডিউরাল, আমরা প্রথমে শিখবো হচ্ছে ক্রিয়েট কানেকশন উইথ ডাটাবেস বাই প্রসিডিউরাল, PRO। আচ্ছা, এখানে কি লেখা আছে? বানানটা বলে আচ্ছা, এই যে প্রথমে বলতেছি প্রসিডিউরাল ওয়ে। কি বললাম? প্রসিডিউরাল ওয়ে। 3টায় একটা শিখি, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা শিখে নেব। প্রসিডিউরাল ওয়ে। তো চলেন, এইটার জন্য MySQL-এর একটা ফাংশন আছে, MySQLi_connect। এই ফাংশনের একটা বিল্ট-ইন ফাংশন, এখানে কিছু লেখে নাই। এই ফাংশনের 4টা প্যারামিটার। ফাংশন কয়টা প্যারামিটার লাগে? 4টা প্যারামিটার। প্রথমে সার্ভারের নাম, ইউজারের নাম, পাসওয়ার্ড, একটা কি ডাটাবেস। তো সার্ভার নাম কি আমাদের? সার্ভার নেম। আপনি এখানে সার্ভার নেম বললাম, ওকে। তারপরে কি আছে? ইউজার। এরপরে কি আছে? তাহলে ইউজার নেম বললে তো আসলে ইউজার নেম, এখানে ইউজার সরাসরি $সাইন কি ইউজার নেম, তারপরে কি পাসওয়ার্ড, এরপরে ডিবি নেম। হয়েছে 4টা? একটু ভালো করে দেখেন। এইগুলো কিন্তু এই যে হিন্টস, আমার এখানে আমি গতকালে বলছিলাম যে আপনার হোস্ট কথাটা বলবেন না, এটা হচ্ছে ব্রাউজারে কিন্তু ওই যে আমার এডিটরের একটা প্লাগইনের কারণে এরকম দেখাচ্ছে। মূল কথা হচ্ছে এখানে এটার মধ্যে 4টা জিনিস, এই 4টা এখানে কি কমা দিয়ে দিয়ে দিলাম, কাহিনি শেষ। এটার সিকোয়েন্স আছে আবার, প্রথমে দিবেন সার্ভার, তারপরে সার্ভার ইউজার নেম, এরপর পাসওয়ার্ড। এখন যদি প্রথমেই আপনি ডিবি নেম দেন তাহলে কিন্তু ঝামেলা হবে। প্যারামিটারের আপনারা তো জানেন, পিএসপি ফাংশন লেখা শিখছিলেন না? ফাংশন অ্যাড, ধরেন এখানে হচ্ছে ইউজার, সরি প্রোডাক্ট, PRO। এখন ফাংশনের ধরেন এখানে, বা সরি PRO একটা বোঝাই আর কি, এটা তো এরা পারেন, তারপরে যদি ভুল হয়ে যায়। ধরেন এখানে ইউজারের নেম আছে, নেম, আর হচ্ছে ইমেল। এখন এই ফাংশনটা আপনি যখন কল করতেছেন, তাহলে প্যারামিটার পাস করতে হবে না? মানে এই প্রোফাইল ফাংশনে প্যারামিটার পাস করবেন। অ্যান্ড প্যারামিটারের মধ্যে কি পাঠাতে হবে? নেম আর ইমেল। এখন যদি এই ইমেলটা এখানে দেন, তাহলে ইমেল কোথায় চলে যাবে? এখানে যাবে।
আর যদি পাসওয়ার্ড নেম হ্যাঁ তার মানে উলটপাট হয়ে যাবে না। তার মানে যার কাছে যেটা দরকার সেটা তো যা দিতে হবে। তার মানে শুরুতে নেম আছে, তার মানে কি ভ্যালু হিসাবে নেমই পাঠাতে হবে। এখন আমি যদি এখানে ইমেল পাঠাই তাহলে এটার ভ্যালু হিসাবে কি ইমেল চলে যাবে না? তো এই ফাংশনের 4টা প্যারামিটার, সেটা হচ্ছে সার্ভারের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড, আমার এখানে বলে দিচ্ছে, আরেকটা হচ্ছে ডাটাবেসের নেম। আর এই জিনিসটা কি করবে, একটা ভ্যারিয়েবলে রাখেন, CONN কানেকশন। তার মানে এটা যে হয়েছে এটা একটা ভ্যারিয়েবলে রাখলাম। তাহলে এখন চেক করবে, যদি কানেকশন না হয় তাহলে একটা ইরো তো দিতে হবে, যদি কানেকশন হয় তাহলে তাকে মেসেজ দিতে হবে। তাহলে এখন লেখেন ইফ, যদি কানেকশন না হয়, আমি এখানে নট দিলাম, কি বললাম, যদি কানেকশন না হয় তাহলে একটা বলবো ডাটাবেস কানেকশন ফেল। আচ্ছা এখানে এই ওয়ার্ডটা আপনার, এই ফাংশনটা আপনারা এটাকে ইউজ করেন না, ডাই। ডাই মানে কি, মরে যাওয়া নাকি? আচ্ছা এটা মানে হচ্ছে এই ফাংশনটা ওই যে ইকো করতে পারতাম, এখানে ইকো লিখলেও হতো। বা ডাই ফাংশনের কাজ হচ্ছে যেখানে আপনার এই সমস্যাটা হয়েছে, মানে যেখানে কানেকশন হচ্ছে না সেখানে এটা পিন করে বের হয়ে চলে আসে, মানে ওই জায়গাটাতে স্পেসিফিক জায়গায়। এই জন্য আমরা এসব ক্ষেত্রে ডাই ইউজ করি, ইকো ইউজ করলেও হবে, কোনো সমস্যা নেই। কানেকশন ফেল কেন ফেল হয়েছে একটা, এটা বললে বেটার যে কানেকশনের কোন কারণে ভুল হয়েছে। আপনি কি পাসওয়ার্ড বলতেছেন না ডাটাবেস বলতেছেন, সেটা এখানে বলে দিলে এটা বলে দিবে আপনাকে। হ্যাঁ, মাইস্কুলাই কানেকশন আন্ডারস্কোর কি ইরর। এখন এই যে এই ফাংশনগুলো আপনাদের নতুন অবস্থায় অনেক কঠিন মনে হবে, স্যার এত বড় ফাংশনের নাম কেমনে মনে রাখবো। আমি যখন শিখছি আমার কাছে কঠিন মনে হচ্ছে, এই নামের ফাংশন নাম মনে রাখা সম্ভব? মাইস্কুলাই আন্ডারস্কোর কানেক্ট আন্ডারস্কোর, এটা কি আমার মনে রাখবে ভাই? এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন লিখবেন আপনি তখন এমনি বুঝতে পারবেন যে এটা লিখলে এটা হয়। আপনি যতক্ষণ পর্যন্ত না কোড না লিখতেছেন কোনো লাভ নাই। আপনাকে এটা যখন 5 বার লিখবেন তখন আপনি জানেন যে এটা লিখলে এটা হবে, এটার জন্য দিছি এটা। আপনি মুখস্থই করেন কোনো সমস্যা নাই, বাট আপনি 5 বার লেখেন, তাহলে অন্টো টাইপ থার্ড টাইম যখন 6ষ্ঠ বার লিখতে যাবেন এটা মনে হবে। এই মেসেজটা দিবে। আর যদি ঠিক থাকে আমি বললাম কানেকশন সাকসেসফুল বা কানেক্টেড। দেখি এখন এই ফাইলটা রান করেন, আপনাদের ডাটাবেসের সাথে কানেকশন হয়েছে কি হয় নাই। আমি তাহলে আমার প্রজেক্টে যাই, লোকাল হোস্ট কোথায়, আমাদের প্রজেক্ট, তারপরে গেলাম, এটা ক্লোজ করে দিই, আজকের ক্লাসে আসলাম, এই যে ডিবি কানেক্ট, দেখেন কানেকশন সাকসেসফুলি হয়েছে। এখন কোনো কারণে দেখেন এখানে পাসওয়ার্ড ভুল করলাম, এই যে এখানে ইউজার নেম ভুল, দেখেন তো এবার কি আসে, এই জিরো ফাটাল জিরো, কি বলতেছে অ্যাক্সেস ডিনাইড ইউজার রুট, এই নামে আসলে কোনো ইউজারই নেই, এই জন্য অ্যাক্সেস করতে দিচ্ছে না। কি করতেছে, অ্যাক্সেস ডিনাই করে দিচ্ছে। আপনি এই নামে কোনো ইউজার নাই, আপনি ইউজার নেম ওইটা দিচ্ছেন। সেম একইভাবে যদি আমি পাসওয়ার্ড দিই বাট আমার ডাটাবেসে পাসওয়ার্ড নাই, তাহলে কি অ্যাক্সেস হবে? অ্যাক্সেস ডিনাইড। অথবা ধরেন ডাটাবেসের নাম বললেন, ভুল করলেন, ডাটাবেসের নাম ভুল দিলেন, কি বলতেছে আননোন ডাটাবেস, এই নামে কোনো তোমার ডাটাবেস নাই, তোমার সার্ভারে এই নামে কোনো ডাটাবেস নাই, সার্ভার কানেকশন ঠিক আছে এটা নেই। আচ্ছা ধরেন আপনি হোস্টের নামে ভুল করলেন, তাহলে কি হবে, এটা ঘুরতে থাকবে। এখন সার্ভার খুঁজতেছে, সার্ভার ওই নামে কোনো সার্ভার, লোকাল হোস্ট নামে কোনো সার্ভার নাই, কানেক্ট করে পিএসপি হচ্ছে নেটওয়ার্ক ইরর, কি আসছে যায় সারি না। তার মানে প্রত্যেকটা কি চেক করতেছে যে এটা, বুঝতে পারছি। আবার এই এতটুকুই হচ্ছে ডাটাবেসের কানেকশন। তার মানে এখন ডাটাবেসের সাথে কানেকশন হয়েছে, তার মানে কি আমার ডাটাবেসে যত টেবিল আছে এখন সব আমি অ্যাক্সেস করতে পারবো না? সব তো অ্যাক্সেস করতে পারবো। তাহলে এই হচ্ছে ডাটাবেসের কানেকশন। ওকে, এই কাজটা আরও দুইভাবে করা যায়, এটা হচ্ছে প্রসিডিউরে। আরেকটা ওয়ে আছে। আর এই যে এই কোডগুলো আমরা এইভাবে না বললে, এই জিনিসটিগুলো আপনাদের হচ্ছে কনস্ট্যান্ট শিখেছিলাম, মনে আছে কারো? কনস্ট্যান্ট, ওই যে ডিফাইন দেয়া কনস্ট্যান্ট, কারণ এর কারণে কি পরিবর্তনশীল কখনো সার্ভারে একবারই হয়। তার মানে এখানে আরেকটা ফাইল নিব আমরা কনফিগ নামে, এখানে লেখা যায় বাট একটু বেস্ট প্র্যাকটিস যেটা সেটা করেন কনফিগ। কনফিগের ভিতরে পিএসপি, এখানে লিখবো ডিফাইন, কি লিখবো ডিফাইন। প্রথমে হচ্ছে ডিবি হোস্ট, লোকাল হোস্ট, ডিবি নেম, ইউজার নেম, তারপর ডিবি পাস, এরপরে হচ্ছে ডিবি নেম। এখানে কনস্ট্যান্টটা আমার এখানে এই অটো করে দিচ্ছে তো একটু ঝামেলা হয়েছে, তারপর আমি একটু সলভ করে দিচ্ছি। ইউজার নেম ডিফাইন হোস্ট ডিবি পাস। আমার এই প্লাগইন কোনটা ঝামেলা, আচ্ছা আপনাদের জন্য এটা সমস্যা হচ্ছে। ওই ফাংশন প্যারামিটার হিস দিচ্ছিল আপনি, ফাংশন প্যারামিটার হিস দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আচ্ছা এখানে তাহলে ডিবি ডিফাইন দিলাম, ডিবি পাস, তারপর হচ্ছে ডিবি নেম। আচ্ছা এখন আসি, মানে এটা কেন বললাম, এই কনস্ট্যান্ট হচ্ছে সব জায়গায় অ্যাক্সেসেবল। বাই ডিফল্ট কি থাকে, কনস্ট্যান্ট হচ্ছে গ্লোবাল, মানে ফাংশনের ভিতরে অ্যাক্সেস করা যায়, ফাংশনের বাইরে অ্যাক্সেস করা যায়,
এই জন্য কনস্ট্যান্ট, এবং এটা কখনো রান টাইমে কখনো চেঞ্জ হবে না। তাহলে ডিবি হোস্ট এটা, ডিবি পাস, ডিবি রুট, ডিবি ইউজার, ডিবি পাস, ডিবি নেম, আর হচ্ছে ডিবি হোস্ট। তাহলে এইটাকে এখন এই ফাইলে নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো? তাহলে এটার দরকার আছে আমার। তাহলে ওই ফাইলটা, আচ্ছা আপনাদের পিএসপির সাথে একটা পিএসপি ফাইল লিঙ্ক করতে হয়, এটা আর শেখানো হয়নি, আমি ওই যে ওখানে বাদ করে গেছে। ইনক্লুড আর রিকোয়ার নামে দুটো ফাংশন আছে। আপনারা জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করেন কীভাবে? স্ক্রিপ্ট ট্যাগ না এসআরসি নাকি? এসআরসি ইজ ইকাল টু ফাইলের নাম বলো, ওই ফাইলটা কি সাইডে লিঙ্ক হয়ে যায় না? এই তো এরকম। আর সিএসএস ফাইল লিঙ্ক করেন কীভাবে? LINK লিঙ্ক নাকি? লিঙ্ক ট্যাগের ভিতরে কী করতে হয়? রিলেশন টাইপ থাকে, আর কি থাকে? এই এটা থাকে না, এইটা। তো পিএসপির মাধ্যমে পিএসপি ফাইল কেমনে নিব আমি? এটার জন্য দুইটা ফাংশন, একটা হচ্ছে ইনক্লুড, নামাজ পড়িনি, এইটা ইনক্লুড। আমার ফাইল কোথায় আছে? config.php কোথায়? এটা আপনি ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, ফার্স্ট ব্র্যাকেট না দিলেও হবে। যদি এখন এখানে আসি, দেখেন আমার কাজ করবে, সব ঠিক আছে। আচ্ছা সব ঠিক নাই, কারণ হচ্ছে এই যে আমি এখানে ওইটার ভিতরে এই ডাটাবেজের নাম কার মধ্যে রাখছি, দেখেন এই নামে ভেরিয়েবল আছে। তাহলে এখানে এই কোটেশন মোটেশন কিচ্ছু লাগবে না। প্রথমে হচ্ছে ডিবি হোস্ট, এখানে কি ছিল? ডিবি হোস্ট হচ্ছে ইকুয়াল টু হোস্ট, এখানে কি, তারপরে ডিবি পাস, ডিবি ইউজার। এই জিনিসটা একটু ক্লিন হলো না এখন আপনার জন্য? মানে ওই যে ইয়ার কনস্ট্যান্টের নাম সরাসরি কি এই যে এখানে আগের থেকে এটা ক্লিন হলো না? এই যে ডিবি হোস্ট, ডিবি হোস্ট আপনি এখানে বসাই দিলেন, তাহলে আপনার জন্য এটা বুঝতে সুবিধা। এই যে আমি যদি এটাকে নেই, এই কারণ এই ফাইলটাকে এখানে লিঙ্ক করছি, এই যে ডিবি হোস্ট, ডিবি ইউজার, ডিবি পাস, ডিবি, যেভাবে লিখছি সেভাবে অ্যাক্সেস করছি। এখন যদি আমি ডাটাবেজ এখানে আসি, ডাটাবেজ কানেকশন সাকসেসফুলি হয়েছে। এখন নতুন কাউকে যদি বলি যে ভাই তোমার ডাটাবেজের নামটা চেঞ্জ হয়েছে, তুমি কোথায় হাত দিবা? তোমার এই কোডে আসার দরকার নেই, কানেকশনে তুমি যাবে না, তুমি এই কনফিগে যায় শুধু ডাটাবেজের নামটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে না? মানে আমাকে কি এখানে যা এই জায়গার হাত দেওয়ার দরকার আছে? আমি যদি এখানে হার্ড কোডের এটা লিখতাম, তারপরে এই কনফিগে যে আমাকে আবার চেঞ্জ করতে হবে, তাহলে এই কোড তো আর আমি রিউজ করতে পারতেছি না। আমি যদি নতুন ডাটাবেজ হয়, আমার ফাইল এটাই থাকবে, কানেকশনের জন্য এটাই ফাইল, শুধু কনফিগের ভিতরে এই একটা জায়গায় চেঞ্জ করে দিব। নতুন ডাটাবেজের ক্ষেত্রে কনফিগ ফাইলের এখানে চেঞ্জ করলে কী হয়ে যাবে? ডাটাবেস চেঞ্জ হয়ে যাবে না? এই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা কানেকশন তো হয়ে গেল, এতটুকু শিখছি। এখন ডাটা ইনসার্ট পালা, ডাটা শুধু আমি দেখা দিয়ে নামাজতে যাই, আপনারা এই দেখেন কাজ করেন। আচ্ছা ধরেন এখানে ডাটা আমি দেখাবো, একটা ইন্ডেক্স ফাইল নিলাম, index.php। এখানে আমি একটা কাজ করি, যেহেতু আমরা তো বুটস্ট্র্যাপ পারি, একটা মিনিট কয়েক সেকেন্ড সময় লাগবে, এটা করে দিয়ে আপনারা ডাটাবেজ কানেকশন বানাবেন। আগে একটা টেবিল আর ডাটাবেজ বানাবেন, একটা টেবিল বানাবেন, তারপরে সিম্পল একটা টেবিল বানাবেন। এই জায়গাতে আমি ডাটাবেজ ইউজারগুলো নিয়ে আসি। হ্যাঁ, ডি প্লাস প্লাস কী হবে? কন্টেনার, ওকে। তারপরে রো দিলেও হবে, না দিলেও হবে, কল বারে দিলাম, কল ওকে। কার্ড header is 5 users আর কার্ড বডি, সরি এই জায়গাতে আমি যদি এখন আমার সার্ভারে যাই, কানেকশন মুছে দিলাম, এই হচ্ছে ইউজার টেবিল। এখানে একটা টেবিল নিয়ে আসবে, এখন এখানে শুধুমাত্র একটা py4 হয়েছে। তাহলে একটা টেবিল নিয়ে আসি, বুটস্ট্র্যাপ যত পারি তত যায়, জাস্ট টেবিলটা কপি করলাম, এই বডির মধ্যে এখানে পেস্ট করে দিলাম। আমাদের টেবিলে এখন কি দেখানো দরকার? শুধু নাম আর ইমেল দেখাবো। কি দেখাবো বলেন তো? ইউজার কি দেখাবো? নাম ইমেলটা আপাতত দেখে, পরে আপনারা ফোন নাম্বারটা দেখে নাকি? নাম ইমেল ফোন নাম্বার দুইটা দেখাবো। আচ্ছা সেটা সময়, তাহলে এখানে ইউজারের প্রথম কলামে কি থাকবে? আইডি থাকবে, ওখানে আপনার সিরিয়াল নাম্বার, আইডি যে কোনো একটা ইচ্ছে বলতে পারেন আপনার ইচ্ছা। এরপর থাকবে হচ্ছে কি নেম, ইমেল, আরেকটা কি আছে? ফোন, আপনার স্ট্যাটাস আছে, পাসওয়ার্ডটা দেখানো জিনিস না, পাসওয়ার্ডকে দেখাবো, পাসওয়ার্ড দেখাবো না। স্ট্যাটাস, আরেকটা নেব হচ্ছে অ্যাকশন, মানে আমি এটা ডিলিট করতে পারি। এগুলো সব ফালাই দিই। আমার টেবিলে এখন খালি কোনো ডাটা নাই, এই হচ্ছে আমার টেবিল। এখন এখানে যেটা দেখতেছেন এই জিনিসটা এখানে দেখতে হবে,
কানেকশন তো বানাইছি, এখন শুধু ডাটা উঠাই নিয়ে আসার পালা। কানেকশন যেহেতু তৈরি হয়েছে, ডাটা উঠাই নিয়ে আসার পালা। আমার মনে হয় এটা পারার কথা। তাহলে একটু দেখলেই পারবেন। সেটা হচ্ছে ক্লাস কার্ড টাইটেল MB0, এই তো ওকে, সুন্দর। তাহলে ডাটাবেস থেকে ডাটা পড়ার জন্য এসকিউএল আমাকে কোন করে শিখতে হবে, কানেকশন আমরা আগামী ক্লাসে এই দুইটা শিখবো, বা অথবা আপনার বাসায় দেখবেন এই দুইটার পার্থক্য আমি আলোচনা করব। আমার যেটা দরকার সেটা হচ্ছে সিলেক্ট ডাটা। কী করতে হবে এখন, ক্রুডের হচ্ছে রিড করতে হবে। রিডের জন্য মূল বিষয় হচ্ছে যে এইটা, এখানে যদি আসি দেখেন আপনি এই এসকিউএল আসেন, ইউজার টেবিল সিলেক্ট করে এসকিউএল, দেখেন কী লেখা আছে, সিলেক্ট, সিলেক্ট স্টার, সিলেক্ট ইনসার্ট আপডেট, কী আছে ডিলিট। আমার দরকার কোনটা, সিলেক্ট। স্টার বললে আপনি এখানে সব, আর যদি এভাবে বলেন তাহলে আপনি ধরেন আপনি ইউজার টেবিলে সব আছে বাট আপনি শুধু নাম নেবেন, তখন কোন কোন কলাম নেবেন সেটা বললে হবে। মানে আপনি যদি এটা বলেন, আর স্টার মানে এই যে জাস্ট এতটুকু লিখবে, যে এটা লিখবো সিলেক্ট ফ্রম ইউজার্স, এতটুকু করে লিখবো, তাহলে আপনার ইউজার টেবিলে যত ডাটা আছে সব চলে আসছে। তার মানে আমাকে এসকিউএলের এই যে এসকিউএলের যে ভাষাটা এটা লিখতে হবে। তাহলে চলেন এই কাজটা আমরা এখন এই যে এখানে করবো, টেবিল বডির মধ্যেই করি। আমাদের এটা তো পিএসপি ফাইল, এখন এটা করতে গেলে কি করতে হবে বলেন তো, আপনাদের ডাটাবেজে কানেকশন লাগবে না? কানেকশন ছাড়া কাজ করবে? তাহলে সবার শুরুতে এখানে ডিটিবি ডাটাবেজে অ্যাড করেন, পিএসপিটা সবার উপরে দেওয়া, বেস্ট প্র্যাকটিস। আমাদের ফাইলের নাম কি, ইনক্লুড। আচ্ছা, ইনক্লুড আর রিয়েক্টর পার্থক্য আমি একটু বলতেছি। ডিবি কানেক্ট, আমাদের ফাইলের নাম কি ছিল, ডিবি কানেক্ট। এখন যদি এটা রিফ্রেশ দিই দেখেন এখানে কিন্তু এই যে হয়েছে কানেকশন, তার মানে ফাইল পাইছে। আর তার এই মেসেজটা আপাতত বন্ধ রাখেন, এটা জাস্ট মানে কি যেটা কাজ করছে কিনা সেটা বোঝার জন্য রাখছিলাম। হ্যাঁ, ডাটাবেস পাইছে তো নাকি উপরে? ওকে, আচ্ছা, তার মানে এখানে আর কাজ নাই, আমার কাজ এখানে শেষ করা। ওকে, এখন এখানে আসেন, ওই যে এখানে পিএসপি কোড লিখবেন, ওই সিলেক্ট করি। একদিন কাজ করলে আপনারা পারবেন, একদিন মানে জাস্ট একটু যদি মনোযোগ দিয়ে পড়েন কোনো ব্যাপারই নেই কাজ করা। আমি জাস্ট বুঝাই দিই, এখানে যেহেতু হয়ে গেছে স্ট্যাটাস, কি রে ভাই এত কিছু লাগবে না আমার। আচ্ছা, তাহলে পিএসপিটাকে শেষ করি। আচ্ছা, কোয়েরির নাম কি ছিল, সিলেক্ট ফ্রম ইউজার্স। আচ্ছা, এতটুকু তো বুঝলেন। আচ্ছা, এতটুকু সিলেক্ট করলেই তো হয়ে যাবে না। এখন আমার কী করতে হবে, কানেকশন ঠিক আছে, আমি কোন ডাটাবেজের কোন টেবিল সিলেক্ট করছি সেটা আমাকে জানতে হবে না? আমাকে কোন ডাটাবেজের কোন টেবিল, আমি তো ডাটাবেজে কানেকশন করে রাখছি। তাহলে এখানে হচ্ছে রেজাল্টের ভিতরে আমরা যেহেতু প্রসিডিউরাল শিখতেছি, তাহলে এখানে মাই এসকিউএল আই কোয়েরি লেখার নামে একটা ফাংশন আছে। দেখেন কী লেখা আছে, প্রথমে সিলেক্ট করলেন, সিলেক্ট ফ্রম ইউজার, টেবিলের নাম ছিল ইউজার্স, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেন, এটা যে কোনো নাম হতে পারে, এটা সিলেক্ট হতে পারে, কোনো সমস্যা নেই, অথবা স্কুল হতে পারে। আমি সিলেক্টই লিখলাম আপনাদের বোঝার সুবিধার্থে, সিলেক্ট, এই সিলেক্ট দিলাম। আচ্ছা, এই ফাংশনের কাজ হচ্ছে আপনি যে কোয়েরিটা লিখলেন সেই কোয়েরির ভিতরে কোন ডাটাবেজে কোন কোয়েরি, তাহলে এখানে বলতেছে মাইস্কুল কোয়েরি, আপনার কানেকশনের নাম কি রাখছিলেন, CONN রাখছিলেন, তাই রাখছিলাম না? তাহলে এই ভেরিয়েবলটা এখন এখানে দিলাম যে ঠিক আছে, তুমি কি করবা, এই ফাংশনের কাজ হচ্ছে তুমি এই কানেকশনে ঢুকবা, এই কানেকশনে ঢুকলে আমার টেবিল খুঁজে পাবা ডাটাবেজের, সেই টেবিলের এই যে এই টেবিল যেটা সিলেক্ট কোয়েরি করছে এটা পাইছো কিনা। এখন যদি এখানে প্রিন্ট আর করি দেখেন রেজাল্ট চলে আসছে, প্রিন্ট আন্ডারস্কোর আর $সাইন রেজাল্ট। যদি এতটুকু দিই তাহলে আমার এখানে তথ্য, যদি এই দেখেন কয়টা রো আছে, নাম্বার অফ রো কয়টা, আমার টেবিলে 2টা রো আছে না, কয়টা রো পাইছে, তার মানে কানেকশন ঠিক আছে, টেবিল কোয়েরি ঠিক আছে আমার। এখন এই ডাটাটা এখানে ফেস করে লুপ করাবো, টোটাল ডাটা আছে কয়টা, 2টা। তাহলে এখন আমাকে কাজ করতে হবে, আমরা এখানে কন্ডিশন দিতে পারি, ইফ যদি রেজাল্ট পায় অথবা রো কাউন্ট, এখানে নাম্বার অফ রো কাউন্ট করতে পারি। এখানে এইগুলো মুছে দিই, এগুলো আপনাদের জন্য অনেক প্যারা দিবে, আমি আমার মতো করে করাই। রেজাল্ট মাইস্কুল নাম, ইফ মাইস্কুল আন্ডারস্কোর নাম রোজ রেজাল্ট গেটারদের, এটা বললে কী হবে জানেন, মানে এটা বেস্ট প্র্যাকটিস, যদি 0-তে বেশি হয় তাহলে তুমি একটা লুপ ঘোরাবো, ওই যে মানে নাম্বার অফ রো, মানে যে রেজাল্টের ভিতরে যদি সেটা 0-র থেকে বেশি হয় তার মানে কি পাইছি ডাটা, যদি পায় তাহলে একটা লুপ ঘোরাবো। তো এখন লুপের জন্য হোয়াইল লুপ আমরা ইউজ করতে পারি, এখানে আমরা ফর ইউজ করবো না, এখানে হল এই জায়গায় একটা দিব হোয়াইল, তুমি কি করবা ডাটাটা ফেস করবা। আচ্ছা, মাইস্কুলের এখানে হোয়াইল লুপ, সেটা হচ্ছে $সাইন রো ইকুয়াল মাই এসকিউএল আই আন্ডারস্কোর ফেস আন্ডারস্কোর অ্যাসোস। অ্যাসোস মানে ওই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে না, কি ভ্যালু মনে আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে,
তার মানে তুমি অ্যারে হিসাবে এটা প্রিন্ট করবা, মানে ডাটাটা যেটা আছে সেটা অ্যারে হিসাবে নিয়ে আসবা। তো ডাটাবেস থেকে অ্যারে কয়েকভাবে আনা যায়, অ্যাসোসিয়েটিভ অ্যারে আনা যায়, অবজেক্ট হিসেবে আনা যায়। আমি দুইটার পার্থক্য দেখাচ্ছি। অবজেক্ট হিসেবে আনলে আপনার জন্য কাজ করা সহজ হবে আপাতত, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড কাজই করতেছি না, তাহলে অবজেক্ট আপাতত অমিট রাখতেছি। কোনটা? এই রেজাল্টটাকে কি করবা, এই লুপের কাজ কি, তুমি যখন রেজাল্টের ভিতরে যতগুলো ডাটা পাবা প্রত্যেকটা ফেস করে কার মধ্যে রাখবা, রো এর মধ্যে রাখবা। এখন ইকো আমি যদি রো সমস্যা আইডি দেই, দেখেন এতটুকু যদি দেই, দেখেন এখানে আইডি নাম্বার প্রিন্ট হয়ে গেছে, আসছে 1 এবং 2 আসছে, 1 এবং 2 আসছে। তাহলে এখানে কি হবে, তারপর কি আসতে পারে, এখানে যদি নেম বলি, আইডির মধ্যে রো এর মধ্যে কি আছে, তার নেমও আছে, এই যে নেম, দুজনের নাম চলে আসছে। এখন এটা তো টি আর টির মধ্যে আসতে হবে, আসতে হবে না? তাহলে এখন কি করতে পারি, এটাকে আমরা এই যে এখানে আমরা যেটা করছি টি আর এক একটা রো কি হবে, তাহলে এখানে হবে হচ্ছে টি আর টিডি, তাই হবে না বলেন তো? এখন আমি কি পিএসপির মধ্যে এভাবে টিডি লিখতে পারবো, লেখা সম্ভব টিডি? এখন এভাবে লিখতে গেলে প্রত্যেকটা কি করতে হবে, ইকো করতে হবে, ইকো এভাবে লিখতে হবে, তারপরে একটা ইকো, তারপর একটা ইকো, প্রত্যেকটা ইকো করতে হবে। তাই একটা ঝামেলার কাজ, এই কাজটা আমরা খুব সহজে করতে পারি। ঠিক আছে, তোমার এটার মধ্যে এইভাবে না লিখে আপনার এই যে ইফ কর্নি লুপের যে এটা শেষ হয়েছে না, এখানে পিএসপি শেষ দিয়ে দেন। হোয়াট পিএসপি, এটা শেষ করে দিলাম, মানে পিএসপি এটুকু শেষ, আর বাকিটুকু আবার এই যে এইটুকু দিয়ে দেন। এখন যেটা হলো, এখন ডাইনামিক্যালি আপনি এখানে টিআরটিডি লেখেন, আপনাকে আর ওই ইকো করার দরকার নাই। এই যে এইটার ভিতরে আমি দিলাম হচ্ছে ইকো রো ডট আইডি। এই এখন যদি যাই, আসছে 1 আর 2 আসছে, তাহলে পিন করলাম কোনটা, আইডি পিন করলাম, তারপর কি পিন করতে হবে, কলামের এই যে যেহেতু অ্যারে হিসাবে যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই জন্য আমাকে রো থার্ড ব্যাকের ওই যে কি পাস করতে হয়, অ্যাসোসিয়েটিভ অ্যারে কি দিতে হয় না, কি দিলে ভ্যালু পাবো, তো আইডি হচ্ছে আমার কি, তাহলে নেম হচ্ছে আমার কি, তাহলে এখানে তার নামটা পিন হবে, হয়েছে পিন। তারপর কি আছে, ইমেল পিন হবে, তাহলে এটাকে কপি করে এরপর হবে ফোন এবং ফেস দিই। আচ্ছা ফোন নাম্বার ছিল না, ইমেল তো, সরি ইমেল হবে, ফোন নামে কোনো কলামই নেই, ইমেল যাই আসছে। তাহলে বাকি কটা একটু লিখে দিই, কী কী ছিল আমাদের এখানে, ফোন, তার ইমেলের পর মোবাইল হবে, কলামের নাম কিন্তু আমাদের আসলে ফোন না, ওটা ছিল হচ্ছে মোবাইল, নাকি মোবাইল নাম্বার বা যেটাই বলে, আসছে। ও সরি স্ট্যাটাসের মধ্যে এখানে স্ট্যাটাস হবে, স্ট্যাটাস। আর একটা কী ছিল, অ্যাকশন, অ্যাকশন আমরা পরে আসবো, এখানে এখানে অ্যাকশনের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে এডিট, এটা পরে, আরেকটা থাকবে কি, এখন কিন্তু অ্যাডমিন প্যানেলে দাঁড়িয়ে, এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, এখানে কিন্তু লগ ইন রেজিস্ট্রেশন আসে নাই, অ্যান্ড সবাই এসে ডিলিট করতেই পারে, যখন অ্যাডমিন প্যানেল থাকবে সেখানে লগ ইন করে তারপর এটা পাবে, লগ ইনের আগ পর্যন্ত। তো আগামী ক্লাসে আমরা লগ ইন ইমপ্লিমেন্ট করবো, প্রথমে লগ ইন করবা, দেন হচ্ছে লগ ইন করলে তুমি এই ড্যাশবোর্ড পাবা, ইউজার টেবিল পাবা, তখন তুমি ইউজার অ্যাড করতে পারবা, এবং ইভেন যে ইউজার অ্যাড করবে শুধু তারটাই সে ডিলিট করতে পারবে, অন্যটা ডিলিট করতে হবে, সেই লজিকগুলো আমরা লিখবো। আসছে ডাটা স্ট্যাটাস ওয়ান, এখন ওয়ান দা কি বুঝবেন আপনি, তাহলে এখানে একটা কন্ডিশন বলেন যে ইফ যদি ওয়ান হয় তাহলে কি বলবা, ডেটার সমান সমান এখানে একটু লিখে দেন, তাহলে জিনিসটা সুন্দর হবে না। পিএসপির মধ্যে এখানে একটু কন্ডিশন লেখেন, এই জায়গাতে এটা না বলে ইফ যদি স্ট্যাটাস ওয়ান হয় তাহলে এখানে অ্যাক্টিভ, আর এলস হলে ইনঅ্যাক্টিভ, বলতে পারি না আমরা, বলেন তো? ওই জিনিসটা একটু মিনিংফুল হলো না, যে ওয়ান হলে অ্যাক্টিভ লিখবা, কি আসলে অ্যাক্টিভ আসলো। এখানে যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করে, এটার মধ্যে স্প্যান দেওয়া ডিজাইন আমরা পরে অ্যাডমিন এটা করবো, আপাতত এখানে এটা মাথা ব্যথা বানানোর দরকার নেই। আসছে ডাটা, তার মানে এখন এখানে একটা বাটন নিব, তাহলে আগামী ক্লাসে আপনাদের কাজ হচ্ছে ডাটা ইনসার্ট না, এই বাটনে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে, কি হবে, সেই ফর্মের মধ্যে এরকম 4টা ঘর থাকবে, কি দেখবেন, নেম, ইমেল, আর কি ফোন নাম্বার এবং ইমেজ আপলোড অপশন যদি নাও পারেন একটা ফিল অন্তত রাখেন। কয়টা কলাম হবে আমাদের এই ফর্মে, নেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, টাইপটা আপাতত দিচ্ছি না আমরা, স্ট্যাটাসটাও দিচ্ছি না, শুধু হচ্ছে মোবাইল নাম্বার আর ইমেজ, তাহলে হচ্ছে 1 2 3 4 5টা ফর্ম, একটা ফর্মের মধ্যে 5টা ফিল থাকবে, কি থাকবে, নেম, এটা বানায় আনতেই হবে আপনাদের, মানে আমি জাস্ট বললাম দেখ সাজায় দিচ্ছি। এরপরে ধরেন একটা ফর্ম বানাই, এটাকে সেভ করে দিই, যতটুকু আনছি এতটুকুই থাক। আমরা দিলাম হচ্ছে ক্রিয়েট ডট পিএসপি, ক্রিয়েট ডট পিএসপি। আমরা টেমপ্লেটিং এখনও জানি, সব পেজে এরকমই থাকবে, আমরা যখন টেমপ্লেটিং করবো তখন হেডার আলাদা করবো, ফুটার আলাদা করবো, হ্যাঁ সেটা পরে। তার মানে এখন কেউ যদি এখানে ক্রিয়েট ইন্ডেক্সে ক্লিক করে, এখান থেকে যে
এখানে আসে একটা বাটন দিয়ে দিই, এই দেখেন এখানে কোথায় দিব এত এই জায়গায় একটা বাটন দিই, অথবা কন্টেনার রো ডট টেক্সট ইন্ট টেক্সট হাইফেন ইন্ট, আমাদের টাইম চলে যাচ্ছে, অ্যাড নিউ। তাহলে এখানে ক্লাস বিটন প্রাইমারি, এটা হবে ক্রিয়েট ডট পিএসপি, কী হবে ক্রিয়েট ডট পিএসপি। এই দেখেন এখানে যখন আমি আসবো, এই এটাতে ক্লিক করলে কোথায় যাবে এখন, একটু pv2 অ্যাডিং বটম টু, এটাতে আসলাম, এই তো অ্যাডে ক্লিক করলাম, এখানে আসবে এই ক্রিয়েট পেজের এখানে এই টেবিলের পরিবর্তে এখন এখানে আপনারা ফর্ম বানাবেন, এবং এই ফর্ম থেকে আপনার ইনসার্টের কাজ আপনাদের দায়িত্ব হচ্ছে এখানে যে ফর্মটা বানাবেন, এই ফর্ম থেকে ডাটা সাবমিট করা পর্যন্ত যে শিখাইছিলাম, ভ্যালিডেশন সাবমিট করলে প্রিন্ট হয়, ওই পর্যন্ত কাজ আমাকে করে দিতে হবে, তারপরে ইনসার্টের কাজ আমি শিখাই দেবো। এখানে যে ফর্মটা বানাবেন, এখানে যাবেন বুটস্ট্র্যাপে যাবেন, বুটস্ট্র্যাপে ফর্ম তো করাই আছে, এই যে ফিল্ডে এটা কপি করলাম, এখানে অলরেডি ফর্ম বানানো হয়ে গেছে আমার। তাহলে এখানে এটাকে সাজান, অলরেডি কয়টা ফিল্ড, নেম ইমেল পাসওয়ার্ড, চেক আউট লাগতেছে না, আমি এই পর্যন্ত সাজাই দিলাম, ইমেল আছে পাসওয়ার্ড আছে, তাহলে কী দিতে হবে, নেম নামে একটা কলাম নিতে হবে, ফোন নামে একটা কলাম নিতে হবে, আর একটা ইনপুট টাইপ কি ইমেজ থাকবে ফিল্ড নামে, দেওয়ার পর সাবমিট করলে এখানে উপরে যাতে নাম গোনা দেখায়, এই ফর্ম থেকে সাবমিট করলে এখানে ভ্যালিডেশন যাতে দেখায় সেটা করবেন, এরপর আমি ডাটা ইনসার্ট করে দেবো। এটা প্রত্যেকের কাজ, যারা ক্লাসে ছিলেন আপনাদের কাজ হচ্ছে অন্তত কোড লেখা আসা, যদি ইরর খান সেটা আমি সলভ করে দেবো, বাট এই ফর্ম থেকে ডাটা সাবমিট করার মতো আমি শিখেছি না, ভ্যালিডেশন সহকারে সাবমিট করা। গত ক্লাসের আগের ক্লাস দেখেন, তার আগের ক্লাস, দুইটা ক্লাসে যেটা দেখেন, দুইটা ভিডিও দেখেন যে ফর্ম থেকে কীভাবে ডাটা ভ্যালিডেশন সহকারে সাবমিট করে দেখাইছি আমি, ওই দুইটা ভিডিও দেখে এই ফর্ম থেকে সাবমিট করে এখানে যাতে ডাটা পিন করে দেখাতে পারেন, পিনটা আর করলে যাতে দেখায়, এই কাজটা করে দেবেন, তারপরে আমি ওই ডাটা কীভাবে ডাটা পাঠাইতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। তাহলে মোটামুটি যতটুকু শিখালাম এতটুকুই থাক একদিনের ক্লাসে।